আদ্রিত আর মিম পাশাপাশি হাঁটছিলেন। হঠাৎ মিমের হাঁটা গতি ধীরে হতে দেখে আদ্রিতও নিজের হাঁটা গতি ধীরে করে নেয়। মিমকে দেখে জিজ্ঞেস করলেন, আদ্রিত, আপনাকে কি ঠান্ডা লাগছে? তখন মিম প্রতিউত্তরে বলে ওঠে, হ্যাঁ, খুব শীত করেছে। বাইরে যে এত ঠান্ডা বাতাস জানতাম না, জানলে কখনো বেরই হতাম না। মিমের কথায় আদ্রিত থমকে দাঁড়ালেন। ওনাকে দেখে মিমও হাঁটা বন্ধ করলো। জিজ্ঞেস করলো, হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লেন যে, ফিরে যাবেন? মিমের কথা শুনে আদ্রিস মুচকি হাসলেন। মিমের দিকে চেয়ে নিজে পরনে কোটটা খুলতে খুলতে বললেন, ফিরে যাওয়ার মতলব থাকলে এত দূর আসতাম না। তোমাকে এই ঠান্ডা হতে বাঁচানোর এই একটাই উপায় খুঁজে বের করলাম, যেন আরো কিছু দূর আমরা একসাথে চলতে পারি। কথাটা বলে আদ্রিস পরনে কোটটা মিমের দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা পরে নিন। এটা পরলে আর আপনাকে অতটাও ঠান্ডা লাগবে না। ওনার কথা শুনে মিম সশব্দে হেসে উঠল। তাচ্ছিল্য সুরে বলে উঠল, ফিল্মে হিরো সাজার পাইতারা করছেন নাকি? বাট আপনাকে একটা ইনফরমেশন দেই, এখানে কোনো ফিল্ম চলছে না। সো আপনার কোট আপনার কাছেই রাখুন, আমি আমার মতোই ঠিক আছি। এই বলে মিম পুনরায় হাঁটতে শুরু করলো। পিছে আদ্রিত হয়তো দাঁড়িয়ে রইলেন, কারণ ওনাকে মিম পাশে দেখতে পেল না। কিন্তু কয়েক কদম এগিয়ে আসতেই মিম কিছু একটা বুঝে ওঠার আগেই আচমকা পিছন হতে কেউ মিমের শরীরে কিছু একটা জড়িয়ে দিল। মিম চমকে উঠে নিজের দিকে তাকালেন। গায়ে কোটটি দেখতে পেল। এর দ্বারা এক সেকেন্ডও বুঝতে সময় লাগলো না কাজটি কে করেছে। ফলে মিম পিছনে ফিরতেই তাকাতেই আদ্রিসের মুখে জয়ী জয়ী একটা ভাব দেখতে পেল মিম। আদ্রিস ততক্ষণে মিমের পাশাপাশি এসে হাঁটতে হাঁটতে বললেন, মিস কিসমিস, সব জায়গায় মোড় দেখাতে নেই। আদ্রিস বলে উঠল। মিম কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, আশ্চর্য তো, কখন আমি মোড় দেখালাম? যা সত্য তাই বলেছি আমি। কথাটা বলেই মিম ওনার কোটটি খুলে নিতে গেল, কিন্তু উনি মিমের কাঁধের উপর হাত রেখে মিমের প্রচেষ্টা ব্যর্থ করে বললেন, মিম, আমি তোমাকে এই কোটটা শীত কাটানোর জন্য দিয়েছি, হিরো সাজতে নয়। ওনার পরোক্ষ বয়সে মিম তড়িৎ গতিতে ঘাড় বাঁকিয়ে ওনার হাতটা সরিয়ে নিল। তারপর ওনার দিকে চেয়ে কথিত কণ্ঠে বলে উঠল, ফিল্মের হিরোদের মতোই তো কাজ করছেন আপনি। ফিল্মের হিরোরা যেমন নায়িকাকে শীত থেকে বাঁচাতে নিজের কোট ও জ্যাকেট খুলে নায়িকাকে দিয়ে দেয় আর নিজে পাতলা থাটে থাকে, তবুও শীত করে না তাদের। আপনার ক্ষেত্রে তো তাই হয়েছে। এবার মিমের কথা শুনে আদ্রিস সরু চোখে কিছুক্ষণ চেয়ে রইলেন মিমের দিকে। তারপর ভ্রু নাচিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে উঠলেন আদ্রিস, ও হো কিসমিস, নিজেকে ফিল্মের হিরোইন মনে করছো তুমি? নট ব্যাড। এদিকে আদ্রিসের কথা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই মিম থ বনে গেল। উনি যে কথাটা এইভাবে মিমের দিকে ঘুরিয়ে দেবেন তা কল্পনাতেও করেননি মিম। অতঃপর হতবুদ্ধি হয়ে পরিস্থিতি থেকে বের হয়ে এসে মিম হাল ছেড়ে দিয়ে বলল, আমার কথাটাকে আপনি 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলেন, এটা মোটেও আশা করিনি আমি আপনার থেকে। এদিকে আদ্রিস জয়ী হাসি হাসলেন। ওনার হাসি দেখে কি মনে করে মুহূর্তেই মিমের একটা দুষ্টু বুদ্ধির কথা মনে পড়ল। মিম বলল, আমাকে কোটটা দেবার জন্য উঠে পড়ে লেগেছেন তাই তো? ব্যাস, এবার কোটটি আপনি ফেরতই পাবেন না। আদ্রিস যেন এমন কিছুরই অপেক্ষা করেছিলেন। মিমের কথা শুনে উনি আইসি ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে বললেন, আমিও তো এটাই চাই। তোমাকে তো আমি ফেরত দেবার কথা বলিনি। রাখো কোটটা তোমার কাছে, বরং এটা পরেই আজকে দিনটা কাটিয়ে দাও, আমি খুশি হব। প্রতি উত্তরে মিম বলে উঠল, আপনার খুশি দেখে তো আমার কাজ নেই, ওটা আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে আপনার কোটটা নেব। যা সম্পত্তি তার কাছেই মানায়। ইমাদ ভাইদের বাড়ি গেটে ঢুকবার আগেই আপনি কোটটা নিয়ে নেবেন। এর দিকে মিমের কথা শুনে আদ্রিস কিছুক্ষণ ভাবলেন, অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন। আদ্রিস উত্তর করলো, ঠিক আছে, দিয়ে দেবে। ওনার কথা শুনে বেশ স্বস্তি পেল মিম। কিন্তু কিছুক্ষণ বাদে আদ্রিস রাস্তা বদলিয়ে বললেন, চলো আজ আমি তোমাকে আমাদের বাড়ি দেখিয়ে নিয়ে আসি। মিম নিশ্চুপে পথ চলতে চলতে মাথা নাড়িয়ে ওনার কথায় সায় দিল। বেশ কিছুক্ষণ পরেই উনি একটা ডুপ্লিস বাড়ির সামনে এসে মিমকে দাঁড় করিয়ে বললেন, এই যে এটা আমাদের বাড়ি। ইমাদের বাড়ি থেকে সোজা রাস্তায় মাত্র 5 মিনিট লাগবে এখানে আসতে। আজ তোমাকে একটু ঘুরিয়ে এনেছি বলে সময় লাগলো। এদিকে মিম এক নজর ওনাদের বাড়ির উপর দিকে দেখে ছোট্ট করে জবাব দিলেন, ও। তারপর হাতের ঘড়িটির দিকে তাকিয়ে সময় দেখে নিল মিম। ঘড়িতে সময় এখন বিকাল 4টা ছুঁই ছুঁই। ঘড়ি হতে চোখ তুলে মিম আদ্রিসের দিকে চেয়ে বলল, আচ্ছা চলো এবার আমরা ফিরে যাই। আজ আর আমাদের বাড়ি যেতে বললাম না, এর কারণও আছে অবশ্য। যাই হোক, এখন যাওয়া যাক। কথাগুলো বলতে বলতে আদ্রিস পিছন দিকে হাঁটা শুরু করলো। ওনার পাশাপাশি মিমও হেঁটে চললো। তারপর 5 মিনিটের মাথায় সোজা রাস্তা ধরে মিম ইমাদের বাড়িতে প্রবেশ করলো।
অবশ্য ভিতরে ঢোকার আগে মিম কোটটি খুলে ওনার হাতে দিয়ে মুচকি হাসি নিয়ে বললেন, থ্যাংক ইউ। আদ্রিস প্রতি উত্তরে বলে উঠল, ইজ মাই প্লেজার। মিম পুনরায় ওনাকে বলল, সেদিনের জন্য থ্যাংক ইউ। আদ্রিস আর প্রতি উত্তরে কিছুই বললেন না, বরং নিজে হতেই বললেন, আমার সব কিছুর জবাব ওয়েলকাম দিতে ভালো লাগে না, এজন্যই কিছুই বললাম না, তুমি আবার মাইন্ড করো না যেন। আদ্রিসের কথা শুনে মিম এক চিলতে হেসে ফেলল। তারপর বিনা বাক্য ব্যয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। পরের দিন মিমেদের বাড়িতে জামাই আত্মীয় সব ব্যবস্থা দেখে মিম বলে উঠল, আম্মু আমি কিন্তু জামাই হব, আমি কারোর বউ হব না, জামাই হব জামাই। আমার এত এত যত্ন আত্মি আর খাবার দাবার লাগবে, আর বউ হলে তো এসব কপালে জুটবে না আম্মু। মিমের কথা শুনে উপস্থিত সকলে একসঙ্গে হেসে ওঠে। ইমাদ তখন বলল, যাও শালিকা যাও, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, এমন একটা জামাই পাবে তুমি যে তোমাকে এমন যত্ন আত্মীতে রাখবে। ইমাদের আকাশ কুসুম সব কথাগুলো হেসে উড়িয়ে দিয়ে মিম বলল, কি যে বলেন ইমাদ ভাইয়া, মেয়ে হয়ে জন্মালে এসব কপালে জোটে না, এসব তো আপনাদের ছেলেদের জন্য। কথাগুলো বলে মিম রান্নাঘরে গিয়ে আম্মুর এবং চাচিদের সাথে টুকটাক কিছু কাজ করতে লাগে। এদিকে আপু রুমে চলে আসে। ইমাদ ভাইয়াকে বাইরে সবার সাথে আড্ডা দিতে দেখে এবং আপুকে একা রুমে পেয়েই মিম আসে এবং আননোন নাম্বারের ব্যাপারে জানার জন্য। রুমে ঢুকেই মিম দেখলো আপু ড্রেসিং টেবিলের সামনে বসে জিনিসপত্র ঘাটাঘাটি করছে আর সব একে একে গোছাচ্ছে। আয়না হাতে মিমকে দেখে আপু বিস্তৃত কণ্ঠে হেসে বলল, এতক্ষণ পরে তোকে পাওয়া গেল, কোথায় ছিলি তুই? মিম আর কিছু না বলে চুপচাপ তার আপুর পাশে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। তারপর দ্বিধাদ্বন্দ্বে জিজ্ঞেস করলো, আপু তোমাকে একটা প্রশ্ন করব, একদম ঠিকঠাক জবাব দিবে তো, মিথ্যা বলবে না। মিমের কথা শুনে আপু কাজ থামিয়ে মিমের দিকে প্রশংসক দৃষ্টিতে চাইলো। তারপর জিজ্ঞাসা করলো মিমকে, কি এমন জিজ্ঞাসা করবি তুই? মিম সাথে সাথে বলে উঠল, তোর কি আগে কারোর সাথে রিলেশন ছিল? কথাটা শুনেই মুহূর্তেই আপুর চেহারা পাংশুটে বর্ণ ধারণ করলো। নির্বাক চাহনিতে মিমের দিকে চেয়ে রইল আপু। মিম পুনরায় একই প্রশ্ন করার পরও কোনো উত্তর পেল না। তারপর মিম আপুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। আপু দুটো হাত নিজের হাতে মুঠোয় নিয়ে মিম আকুতিভাবে জিজ্ঞাসা করলো, আপু আমাকে বলতে পারিস সব? তোর সমস্যা আমার সাথে শেয়ার কর আপু। ওই ছেলেটাকে, আর এখন কি তোদের রিলেশন আছে? তুই কি ওই ছেলেকে পছন্দ করিস? সব জানতে চাই আবু, বল প্লিজ আমাকে সবটা বল। মিমের আপু কাঁদো কাঁদো চাহনিতে চাইলো। অতপর লম্বা একটা শ্বাস টেনে ছেড়ে দিয়ে বলে উঠল, ওই ছেলেটাকে তুই চিনিস, তোর বান্ধবী রুনুর ভাই রোহান। আপুর কথাটা কানে যেতেই মিম ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে বসে রইল। অতপর অবিশ্বাস্যমূলক এই কথা শুনে তার বিশ্বাসে আনতে আপুকে জিজ্ঞাসা করলো আবার, আমার স্কুল লাইফের ফ্রেন্ড রনু, ওর ভাইয়ের সাথে তোমার রিলেশন ছিল? আপু আপু দু চোখ তখন জলে ভরে উঠেছে। আপু মিমের হাতে দুটো মুঠি করে নিজের হাত ছাড়িয়ে নিল, দু হাত দিয়ে নিজের চোখগুলো মুছে বলল, হ্যাঁ ওই রুনুর ভাই রোহান, কিন্তু আমাদের কখনো রিলেশন ছিল না। মিম প্রতি উত্তরে বলে উঠল, তাহলে রোহান ভাইয়া তোমাকে কল করে ভালোবাসার কথা কেন বলে? আপু একটু ডিটেলস ভাবে বলো না আমায়। গত 8-9 মাস আগে রোহানের কাছে আমি একটু হেল্পের জন্য নক দিয়েছিলাম। শুনেছিলাম ওনার এক ফ্রেন্ড আমাদের ভার্সিটি থেকেই সিএসি নিয়েই পড়েছে। মাঝের এক প্র্যাকটিক্যালে আমার ভীষণ সমস্যায় পড়তে হয়েছিল, এই জন্যই রোহানের কাছে সেই বন্ধুর কন্ট্যাক্ট নাম্বার নিতে চেয়েছিলাম। টুকটাক কথাবার্তায় রোহানের সেই বন্ধুর সাথে যোগাযোগ করে আমার প্রবলেম সলভ করে ফেলি। কিন্তু আমি তখনও জানতাম না যে রোহানের কাছে এই সামান্য সাহায্য চাওয়াটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। সেই ঘটনার পর থেকে রোহান আমাকে প্রতিদিনই নক দিত। সামান্য একটু হালচাল জিজ্ঞেস করেই আমাদের কথা শেষ হতো। মাঝে মধ্যে রাস্তায় কখনো দেখা হলেও টুকটাক কথা হতো। ব্যাস, এভাবেই একদিন রোহান আমাকে প্রপোজ করে বসে। আমিও ঘুরে ফিরে নানান কথা বলে ওনাকে রিজেক্ট করে দেই। এরপর উনি চুপচাপ হয়ে যায়। তবে কিছুদিন পর থেকে উনি আবারও আমাকে নক করে কথা বলতে শুরু করেন। পরে অতিষ্ঠ হয়ে ওনাকে ব্লক করে দিতে উনি রাস্তায় আমার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু আমি ওনাকে বারবার উপেক্ষা করতে থাকি, কারণ আমার তরফ থেকে কখনো ওনাকে আমি এমন কোনো সাইন দেইনি যাতে উনি মনে করেন আমি ওনাকে পছন্দ করি। আমি সবসময় লিমিটে থেকে ফর্মাল কথাবার্তা বলেছি, কিন্তু এরপরও উনি ভাবতে থাকেন আমি ওনাকে পছন্দ করি। এভাবে রোজ রোজ রাস্তায় ওনার কথা বলার চেষ্টা দেখে আমি অতিষ্ঠ হয়ে পড়ি। ফলে একদিন সবার সামনে ওনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলি। ব্যাস, তারপর থেকে উনি আমার পিছে এমনভাবে পড়ে যান যে আমাকে রাজি করিয়েই তবে দম নিবেন।
তারপর থেকে ওনার কাজগুলো সম্পূর্ণ উন্মাদের মতো হতে থাকে। গত একটা মাস যাবৎ ওনার এই উৎপাত থেকে বাঁচবার জন্য অনেক রাস্তা অবলম্বন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। পরে আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আমি ওনাকে আমার সুইসাইড করার হুমকি দিলে উনি চুপ হয়ে পড়েন, তবুও আমাকে মাঝে মধ্যে কল করে ডিস্টার্ব করে। তুই বিশ্বাস করবি না মিম, আমি ওনার কত নাম্বার যে ব্লক লিস্টে রেখেছি তা আমি নিজেই জানি না। প্রতিবার নতুন নতুন নাম্বার জোগাড় করে আমাকে কল করে জ্বালায়। আমি অতিষ্ঠ হয়ে পড়েছি মিম, আমি আর সহ্য করতে পারছি না। রোহান কিছুতেই আমার পিছু ছাড়ছে না, কিছুতেই না। আমি কি করব বল আমায়, কি করব আমি? কথাগুলো বলে আপু নিচে বসে শক্ত করে মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিমও নীরবে কাঁদতে কাঁদতে আপুর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। কাঁদতে কাঁদতেই হঠাৎ দরজার দিকে দৃষ্টি পড়ায় মিম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। মুহূর্তের জন্য নিঃশ্বাস ছাড়তে ভুলে গেল যেন, কারণ দরজায় দাঁড়িয়ে ইমাদ অবিশ্বাস্য চাহনিতে আমাদের দিকে তাকিয়ে আছেন। ইমাদ ভাইয়ার অবিশ্বাস্য ভরা চাহনিতে মিম হতবুদ্ধি হয়ে পড়ল। বিড়বিড় করে মিম বলে উঠল, ইমাদ ভাইয়া। মিমের কথা শোনা মাত্রই আপু ঝট করে তাকে ছেড়ে দিয়ে পেছনে ফিরল। মিমের মতো আপু ও ইমাদকে দেখে হতভম্ব হয়ে পড়ল। তারা দুজনে এই মুহূর্তে ইমাদ ভাইয়াকে এখানে আশা করেনি। আপু ইমাদের দিকে বাক্যহারা হয়ে চেয়ে রইল। নাফিসা ভয়ে ভয়ে বলে উঠল, বিশ্বাস করুন ইমাদ, আপনি যা ভাবছেন এমন কিছুই নয় আমাদের মধ্যে। আমি রোহানের সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখিনি। আপুর কথা শোনা মাত্রই ইমাদ নিজের ঠোঁটের উপর আঙুল চেপে সতর্ক দৃষ্টিতে নিক্ষেপ করে বললেন, হুশ, একদম চুপ। এই বলে ইমাদ রুমে প্রবেশ করে রুমের দরজাটা ভালো করে বন্ধ করে দিলেন। ধীর পায়ে আপুর কাছে এসে দাঁড়ালেন উনি। আপু দু চোখ বেয়ে তখনও টপ টপ করে জল পড়ছে। এদিকে মিম নির্বাক চাহনিতে দুজনকে, বিশেষ করে ইমাদকে পর্যবেক্ষণ করে চলেছে। ইমাদ এক পলক মিমের দিকে চাইলেন, তারপর আপুর দিকে তীক্ষ্ণ চাহনিতে চেয়ে বললেন, আমার কাছে এসব লুকালে কেন নাফিসা? আপু নত মস্তিষ্কে আস্তে আস্তে বলে ওঠে, আমি লুকাতে চাইনি এটা, কিন্তু আবার আপনাকে বলার সাহস জোগাতেও পারিনি আমি। ইমাদ কিছুক্ষণ আপুর দিকে এক নিমেষে তাকিয়ে রইল। তারপর আপু দু হাত ধরে আপুকে বিছানায় বসিয়ে দিলেন এবং নিজেও ড্রেসিং টেবিলের সামনে বসে চেয়ারে আপুর সম্মুখে বসে পড়লেন। মিমও আর একটা চেয়ার নিয়ে ইমাদের পাশে বসে পড়ল। আপু এখনো নত মস্তিষ্কে চোখের জল ফেলে চলছে। ইমাদ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলেন, নাফিসা, আমি কি এতটাই খারাপ? আমার উপর বিশ্বাস রেখে তুমি রোহানের কথাগুলো বলতে পারলে না? নাফিসা তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে, না না, এমন কিছুই না, আপনি মোটেও খারাপ নন। আসলে আমার সাহসের অভাব ছিল। প্রতি উত্তরে তখন ইমাদ বলে উঠল, তুমি তো কিছু ভুল করনি, তাহলে এত ভয় কি আছে? আপু মাথা নিচু করে বসেই রইল। ইমাদ তখন বলে উঠল, আমাকে সম্পূর্ণ ডিটেলস জানাও। আপু কিয়ৎক্ষণ থেমে দুহাত দিয়ে চোখের জল মুছে নিল। তারপর মিমকে রোহান ভাইয়া সম্পর্কে যা যা বলল তা ইমাদের কাছে পুনরাবৃত্তি করলো। পুরো ঘটনা শোনার পর ইমাদ বললেন, রোহান এখনো তোমার কোনো ক্ষতি করেনি, তাই তো? এবার মিম বলে উঠল, কোনো ক্ষতি করেনি ঠিক, তবে আপুকে হলুদের দিন এবং বিয়ের দিন কল করেছিল। হলুদের দিন রোহান ভাইয়ার কথাগুলো ছিল অনুরোধের মতো, কিন্তু বিয়ের দিন শুরুতে প্রথমে অনুরোধ সুরে বললেও পর মুহূর্তে উনি হুমকি দেওয়ার ঢঙে কথা বলেন। ওনার কথা শুনে প্রচন্ড ঘাবড়ে গিয়েছিলাম আমি। ভেবেছিলাম হয়তো উনি সত্যিই আসবেন, কিন্তু সেদিন ওনার ছায়াও দেখিনি আমি। কথাগুলো বলে মিম পুনরায় চুপ করে গেল। তারপর আপু ও ইমাদের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, আমার মনে হয় না রোহান ভাইয়া কিছু করবে, হয়তো আপুকে ভয় দেখানোর জন্য এসব বলেছে। ইমাদের মুখশ্রীতে এবার বেশ চিন্তা দেখা গেল, তবে মৃদু উৎকণ্ঠা প্রকাশ করে তিনি বললেন, কিছু করেনি এতদিন এর মানে এই নয় যে সামনেও কিছু করবে না, আমাদের সাবধানে থাকতে হবে। ইমাদের কথায় মিমো সহমত প্রকাশ করে বলল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। ইমাদ তখন বলে উঠল, তবে কিছু করার সম্ভাবনা কম দেখছি, কারণ ও যদি সত্যি কিছু করতো তবে নাফিসার বিয়ের আগে ও বিয়ের দিন করে ফেলতো, কিন্তু সে এখনো কিছু করেনি। আমার মনে হয় শুধু শুধু রোহানের কাছ থেকে আমাদের ভয় পাবার দরকার নেই। এবার আপুর কান্নার গতি কিছুটা কমে এসেছে। আপু তখন বলে ওঠে, কিন্তু হুট করে যদি কিছু করে বসে তখন? প্রতি উত্তরে ইমাদ মৃদু হেসে বলল, এখন তুমি এসব নিয়ে চিন্তা করো না নাফিসা, রোহান কিছু করতে চাইলে পারবেও না, কারণ তার আমাকে অতিক্রম করে তোমার কাছে পৌঁছাতে হবে, যা অতটাও সোজা নয়। ইমাদের কথা শুনে মিম এবং আপু দুজনে আশ্বস্ত হলো। ইমাদ এ পর্যায়ে উঠে গিয়ে আপুর পাশে বসলেন। আপুর হাত নিজের হাতে মুঠোয় নিয়ে বললেন, তুমি ভয় পেও না নাফিসা, শুধু শুধু রোহানকে ভয় পেয়ে কেন নিজের সবকিছু নষ্ট করবে? আর তুমি এখন থেকে নিশ্চিন্তেই থাকো,
কারণ আগামীকাল আমরা বাড়িতে গিয়ে সিকিউরিটি ব্যবস্থা করব আমি, আর বাড়িতে গিয়ে রোহান সম্পর্কে খোঁজ লাগাবো আমি। সো নো টেনশন। ইমাদের কথায় মিম বেশ আশ্বস্ত অনুভব করলো। আপুর ঠোঁটের কোণায় ফুটলো মিষ্টি এক হাসির রেখা। সে মৃদু কণ্ঠে ইমাদকে বলল। নাফিসা ঠোঁটের কোণে হাসি রেখে বলে উঠল ইমাদকে, থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য, আমার ভরসাস্থল হওয়ার জন্য। ইমাদও মৃদু হেসে আপুর বাহু চাপটে নিজের পাশে টেনে নিলেন। দুজনে এই মিষ্টি মুহূর্ত দেখে মিম আনমনে বলে উঠল, আপু তুমি খুবই লাকি, ভাগ্যগুণে এমন পার্টনার পেয়েছো। থ্যাংক ইউ সো মাচ ইমাদ ভাইয়া, থ্যাংক ইউ। আজ পুরো এক সপ্তাহ বাদে মেডিকেলে এসে মন মেজাজ বেশ ফুরফুরে হয়ে গেল মিমের। এখন মিম বেশ স্বাভাবিকভাবে হাঁটতে পারে, পায়ের ব্যথাও একদম চলে গিয়েছে। আর 3-4 দিন হয়ে গেলেই ওষুধের প্যারা একদম শেষ। অনেকদিন পর আসায় স্যার ম্যাডাম মিমকে দেখে অনেকটাই টিটকারিমূলক কথা শুনিয়ে দিলেন, কিন্তু মিম সেসব একদম কান দিলেন না, কারণ সেসব কথায় কান দিলে তার মন খারাপ হবে। এমনিতে কয়েকদিন তার মন খারাপই ছিল, তাই মিম চায় না আর মন খারাপ হোক। এই জন্য তাদের কথা সব হাওয়ায় উড়িয়ে দিল। ক্লাসেতে মিম, তিন্নি, নিশান মিলে বাইরে বেরিয়েছিল। হসপিটাল বিল্ডিং এ লিফটের কাছে দাঁড়াতেই কোথা থেকে যেন একটা পলি নামের একজন নার্স মিমের দিকে এগিয়ে এলেন। তার চলার গতি দ্রুত ও চোখে মুখে মৃদু আতঙ্কের ছাপ। তিনি মিমকে কিছুটা সন্দেহের বশে বলে উঠলেন, তোমার নাম কি মিম? মিম প্রতি উত্তরে বলে ওঠে, হ্যাঁ। কিন্তু মিমের অদ্ভুত চাহনি ওনার দিকে। মিমের উত্তর শুনে নার্সি যেন প্রাণ ফিরে পেলেন। অতপর হড়বড় করে বলতে শুরু করলেন, 3য় তলার ওয়ার্ডে আদিস নামে একজন পেশেন্ট আপনাকেই খুঁজছে। আপনাকে চাই মানে আপনাকেই চাই। ওনার জখম জায়গাগুলোতে উনি কিছুতেই কিছু করতে দিচ্ছেন না। আপনাকে আর্জেন্টলি যেতে হবে সেখানে। এমন কিছু শোনার জন্য মিম মোটেও প্রস্তুত ছিল না। কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল মিম। পলি নার্স আবার বাহু ঝাঁকিয়ে উৎকণ্ঠার সহিত বলে উঠল, মিম আপনি এখনো দাঁড়িয়েছেন কেন? পেশেন্ট আপনাকে ডাকছে যে। আপনি না গেলে সে ড্রেসিং করবে না। দ্রুত চলুন আমার সাথে। মিম যে এখনো বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। মিমের এরকম ভাব দেখে নিশাত এবার মিমকে মৃদু ধাক্কা দিয়ে ফিস ফিস করে বলল, আরে চল মিম, এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? তোকে যে একটা পেশেন্ট ইমার্জেন্সি ডাকছে, তা কি তোর মাথায় নেই? চল জলদি, পরে পেশেন্টের কিছু হলে সব দোষ তোর উপরে পড়বে। নিশাতের ধাক্কায় মিম সজ্ঞানে ফিরল আর অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠতে লাগলো। মিমের পিছিয়ে নার্স, নিশাত ও তিনিও উঠছে। 3য় তলায় আসবার পর ওয়ার্ডে ঢুকে মিমের দৃষ্টিজোড়া আজিজকে খুঁজতে লাগলো। এদিকে প্রথম সারির বেডগুলোতে আজিজকে দেখতে না পেয়ে 2য় সারিতে চোখ বুড়াতেই শেষের দিক হতে 2 নাম্বার বেডে ওনাকে দেখতে পেল মিম। মিম দ্রুত পায়ে ওনার বেডের কাছে যেতেই দেখলো একজন নার্স হাতে তুলো নিয়ে ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে আজিজের দিকে চেয়ে আছেন। এদিকে আজিজ তখনও নিশ্চুপ হয়ে বসে আছেন। ওনার কপালে ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে, 2 হাতে কনুইও ছিলে গিয়েছে। পরনে সাদা শার্টটি ধুলো ও ময়লায় একাকার হয়ে গিয়েছে। ওনার এ জখম অবস্থা দেখে মিম শিউরে উঠল। তারপর ওনার কাছে গিয়ে দাঁড়াতেই উনি বাঁকা নজরে মিমের দিকে চেয়ে অভিমানী সুরে বললেন, আমি মরে গেছি কিনা দেখতে এসেছো? আমি মরে যাবার পর তুমি আসতে, তাই না? ওনার এহেন কথায় মিম কিরূপ প্রতিক্রিয়া দেখাবে তা ভেবে পেল না। এদিকে হাতে তুলো নিয়ে দাঁড়িয়ে থাকা নার্সটি মিমের দিকে তুলোটা এগিয়ে দিয়ে বলল, এই নিন, আপনি করুন আপনার হাজবেন্ডের ড্রেসিং। এদিকে নার্সের মুখে হাজবেন্ড শব্দটি শুনে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে দৃষ্টিতে তাকিয়ে রইল মিম। অতপর আদেশের দিকে চেয়ে বিস্মিত কণ্ঠে নার্সের উদ্দেশ্যে মিম বলল, কি বললেন আপনি? উনি আমার। আর কিছু বলতে পারল না। মিমকে মাঝপথে থামিয়ে দিয়ে আদ্রিস ভীষণ বিরক্ত নিয়ে নার্সকে বলল, আহা, আপনি এত কথা বলছেন কেন? ওর হাতে তুলো ব্যান্ডেজ দিয়ে এখান থেকে কেটে পড়ুন আর আপনার কাজ করুন। এদিকে আদ্রিসের হুকুম পাওয়া মাত্রই নার্সটি মিমের হাতে তুলো ধরিয়ে দিয়ে কোনো রকম সেখান থেকে চলে গেল। কিন্তু আদ্রিস ওনাকে ডেকে পুনরায় জিজ্ঞাসা করলেন, এই হাসপাতালে কোনো কেবিন খালি আছে? তখন নার্সটি তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলেন। অতঃপর আদ্রিস বললেন তাকে, তাহলে আপনি সেই কেবিনে ব্যবস্থা করুন, আমি সেখানেই শিফট হব। নার্সটি মাথা নাড়িয়ে দ্রুততার সহিত সেখান থেকে বেরিয়ে এলেন। এদিকে মিমো লক্ষ্য করলো ওয়ার্ডের প্রায় প্রতিটি সজাগ পেশেন্ট ও পেশেন্টের আত্মীয় স্বজন তাদের দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছেন। তাদের ওরকম চাহনি দেখে বেশ অস্বস্তিতে পড়ে যায় মিম। হঠাৎ নিশাত মিমের কানের কাছে এসে বিস্ময়ের সহিত ফিস ফিস করে বলে উঠল, এই মিম, তুই কি বিয়ে করে ফেললি? আর আমাদের জানালিও না? কেমন বান্ধবী রে তুই?
নিশাতে এমন কথায় মিম কটমট করে তার দিকে তাকালো। এদিকে মিমের চাহনিতে নিশাত মোটেও ভয় পেল না, বরং সরু চোখে আদ্রিসের দিকে চেয়ে পুনরায় ফিস ফিস করে বলল, এই মিম, ওনাকে তো খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে, নাপিতা আপুর বিয়েতে ছেলে পক্ষ থেকে এসেছিল উনি, তাই তো? কিন্তু সেদিন তো তোকে অবিবাহিত দেখলাম, আর আজকের মাঝে তুই বিবাহিত হয়ে গেলি। নিশাতের কথাগুলো মিমের শরীরে জ্বালা ধরিয়ে দিল। মিম অবাক চাহনিতে নিশাতের দিকে চেয়ে তার বাহুতে জোরে একটা ঘা মারল আর বলে উঠল। এদিকে নিশাত শব্দ করে উঠতেই আদ্রিস হেসে ফেলল। হয়তো ব্যথায় অনুভূতিতে উনি সামান্য কাতর ছিলেন, কিন্তু এমন অবস্থায় হাঁটুতে হাত ঘষতে ঘষতে ভ্রু নাচিয়ে আমাদের দিকে চেয়ে বললেন, কি ব্যাপার কিসমিস, আমাদের বিয়েটা হয়ে গেল অথচ আমিই জানলাম না? সত্যি করে বলো তো, আমাকে অজ্ঞান টজ্ঞান করে আবার কিডন্যাপ করে শুভ কাজটা সেরে ফেলনি তো? আদ্রিসে এরকম কথা শুনে মিম প্রচন্ড রেগে যায়, ফলে তার কানটা গরম হয়ে যায়। এদিকে ওনার কথা শুনে নিশাত আর তিন্নি যেন হেসেই কুলকিনারা পায় না। মিম ওয়ার্ডে চারপাশে একবার চোখ বুলিয়ে দাঁতে দাঁত চেপে আদ্রিসের উদ্দেশ্যে বলে ওঠে, ওয়ার্ডে এতগুলো মানুষের মাঝে আপনাকে আমি কিছুই বললাম না, কিন্তু আপনি এখন যে কথা বললেন তাতে আপনাকে হাজার কথা শুনিয়ে দেওয়া উচিত ছিল আমার, এবং সেটা আমি শোনাবো। তবে এখানে নয়, আগে কেবিনে শিফট হতে দিন, তারপর দেখুন মজা। মিমের কথায় আদ্রিস চাপা হাসি হেসে মিমের দিকে প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করলেন। মিম ওনারও এ চাহনি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করল। কিছুক্ষণের মাঝে পলি নার্স এসে আদ্রিসকে বললেন, আপনার কেবিন রেডি হয়ে গিয়েছে স্যার, আসুন। আপনার জন্য কি হুইল চেয়ারের ব্যবস্থা? পলি নার্সকে মাঝপথে থামিয়ে দিয়ে আদ্রিস মিমের দিকে তাকিয়ে মিমের উপর নিচ ভালোভাবে তাকিয়ে বলে ওঠে আদ্রিস, সাথে একটা জলজান্ত একটা হেল্পিং মানুষ থাকলে হুইল চেয়ারে কোনো প্রয়োজনই নেই, আপনি যান বরং। আদ্রিসের কথা শুনে পলি নার্স চলে গেলেন। আদ্রিস মিমের দিকে চেয়ে বললেন, কিসমিস নাও, আমার হাতটা ধরো এবার। কিন্তু মিম সাথে সাথে তার দুটো হাত বুকে ভাঁজ করে বলল, কখনো না, আমি আপনার হাত ধরতে যাব কেন? আপনাকে হুইল চেয়ার অফার করার পরও আপনি তা রিজেক্ট করেছেন, আর এদিকে আমার হেল্প চাইছেন। আপনার হাবভাব দেখেও তো মনে হচ্ছে না আপনি ইনজুরি অবস্থা নিয়ে হসপিটালে এসেছেন, মনে হচ্ছে আমার সময় ইচ্ছাকৃতভাবে নষ্ট করার জন্য এখানে এসেছেন। কথাগুলো বলে গাঢ় চাহনি নিক্ষেপ করলো আদিতের দিকে এবং দাঁড়িয়ে রইল। মিমের কথা শেষ হওয়া মাত্রই আদিতের পাশে বেড হতে একজন বৃদ্ধ মহিলা অনেকটাই ধমকের সুরে বলে উঠলেন, ওই মাইয়া, স্বামীর সাথে কেউ এমন কইরে নাকি? যতই রাগ ঢাক হোক, স্বামী তো স্বামী, হের তো সেবা যতন করতে হয়। কথাটা বলেই উনি বেডে শুয়ে থাকা বৃদ্ধের দিকে চেয়ে বললেন, এই দেখো, আমার স্বামী কত অসুস্থ ছিল, এখন আমি তার সেবা করতেছি, তাই তুমিও তোমার স্বামীকে নিয়ে যাও। আর তুমি তো ডাক্তার মাইয়া, স্বামীর অসুস্থতা ভালো করে বুঝবা, যাও নিয়ে যাও জলদি। মহিলাটির লম্বা ভাষণে মিম অবাক হয়ে তাকিয়ে রইল। মিম বৃদ্ধের উদ্দেশ্যে কিছু বলবে তার আগেই মাঝপথে আদ্রিস তাকে থামিয়ে দিয়ে ঠোঁটের কোণে হাসি চেপে রেখে বলে ওঠে কৃত্রিম কণ্ঠে, আহ মিস মিস, আমাকে জলদি কেবিনে নিয়ে চলো, দেখছো না তোমার স্বামীর কি অবস্থা? চারপাশে এরকম ঘটনা ঘটায় মিম এক প্রকার দিশেহারা হয়ে পড়ল। অগত্যা আদ্রিসের সম্মুখে দাঁড়িয়ে বেশ বিরক্ত নিয়ে বলল, চলুন কেবিনে। এদিকে আদ্রিস মিমের দিকে এক পলক চাইলেন, তারপর মিমের সাহায্য ছাড়াই ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন উনি। মৃদু হেসে মিমকে বললেন, মিস মিস, আমার পাশাপাশি থেকো, প্রয়োজনে হাতটি একটু বাড়িয়ে দিও। এই বলে উনি হাঁটা ধরলেন। মিমও কোনোরূপ কথাবার্তা ছাড়াই ওনার পাশাপাশি হাঁটতে লাগলো। এদিকে নিশাত ও তিন্নিও মিমের পিছু পিছু আসতে লাগলো। ওয়ার থেকে বেরিয়ে যাওয়ার পর তিন্নি পিছন হতেই মিমের কানের নিকট ফিস ফিস করে বলল, তলে তলে তো অনেক কিছুই চলে, আর আমাদের জানানোর প্রয়োজনও বোধ করলি না তুই? এই তোর ফ্রেন্ডশিপ? তিন্নির কথাটা শুনেই মিম দাঁত কিরমির করে বলে উঠল, এখান থেকে একবার বের হতে দে আমাকে, তারপর দেখবি আমি কি করতে পারি। এদিকে মিমদের কথা শেষ হতেই না হতেই দেখলো তারা কেবিনের সামনে চলে এসেছে। তিন্নি আর নিশাত কেবিনে ঢুকবার পূর্বেই মিমকে বলল, এই মিম, তুই কেবিনে যা, আমরা ওয়ার্ডে যাচ্ছি, আর কিছুক্ষণ পরই হয়তো স্যার চলে আসবে। তোর মনে হয় আজ আর ক্লাস করা হবে না, আমরা বরং ক্লাসে যা যা হবে তোকে সব জানিয়ে দেব পরে। তিন্নির কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও মিম হ্যাঁ সূচক জবাব দিল। নিশাত ও তিন্নি চলে যেতেই মিম আদ্রিস কেবিনে প্রবেশ করলো। আদ্রিস ধীরে সুস্থে গিয়ে বেডে বসলেন। মিমের কাঁধের ব্যাগটা সোফায় রেখে দু হাত ভাঁজ করে আদ্রিসের দিকে রাগী চাহনি দিয়ে বলে উঠল, রাস্তায় গুন্ডাদের মতো মারপিট করে এখানে এসেছেন আমাকে জ্বালাতে?
প্রতি উত্তরে আদ্রিস ও মিমের দিকে এক পলক চাইলেন। তারপর মিমের বাহু ধরে আচমকা মিমকে নিজের সামনে টেনে এনে বললেন, জখম একজন রোগীকে সেই কখন থেকে জ্বালিয়ে যাচ্ছ তুমি মিস মিস। তোমার জ্বালাই তো আমার রক্ত জমাট বেঁধে গিয়েছে। দেখো এখানে আমার ব্যথায় সমস্ত শরীর জর্জরিত হয়ে আছে, অথচ আমার এমন অবস্থা দেখে একজন ভবিষ্যৎ ডাক্তার হওয়া সত্ত্বেও তুমি আমার সাথে ঝগড়া করছো। হঠাৎ ঘটনার আকস্মিকতায় মিম কিছুক্ষণের জন্য হতভম্ব দৃষ্টিতে ওনার দিকে চেয়ে রইল। অতঃপর নিজেকে মুক্ত করে পাশে টেবিল হতে তুলো নিল মিম। তারপর কপালে জখমে তুলো দিয়ে চেপে পরিষ্কার করতে লাগলো। এদিকে মিমের পরশে ব্যথায় আদ্রিস শব্দ করে কোঁকিয়ে উঠলেন। মিম চমকে উঠে তৎক্ষণাৎ পিছিয়ে এলো। উনি পুনরায় মিমের হাত ধরে মিমকে নিজের সামনে দাঁড় করালেন। তারপর মৃদু হেসে বললেন, হবু ডাক্তারদের এত দুর্বল হতে নেই। আমার সামান্য গোঙানিতে এভাবে পিছিয়ে পড়লেন, অপারেশন টেবিলে কি করে টিকবেন। মিম আর কোনো জবাব দিল না। আদ্রিসের জখম পরিষ্কার করতে করতে জিজ্ঞেস করলেন আদ্রিসকে, কার সাথে মারপিট করে এলেন। আদ্রিস চোখ তুলে মিমের দিকে চেয়ে খানিক রাগত কণ্ঠে বললেন, আমি কারোর সাথে মারপিট করিনি, ওরাই আমাকে পিছন হতে আচমকা মারতে শুরু করে দিয়েছে। প্রথম দফায় আমি নিজেকে সেভ করতে পারিনি, কিন্তু পরে নিজের সাধ্যমতো ওদেরও মেরেছি, ওরাও আমাকে মেরেছে। মিম ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে ওনার দিকে চেয়ে রইল। তারপর জিজ্ঞেস করলো, কাদের সাথে আপনার শত্রুতা আছে আর কিসের শত্রুতা। প্রতি উত্তরে আদ্রিস বলে ওঠে, কাদের সাথে নয়, বরং জিজ্ঞেস করো কার সাথে আমার শত্রুতা আছে। যারা আমাকে মারতে এসেছিল তারা ভাড়াটে মস্তান ছিল, আসল মানুষটা হয়তো দূরে বসে এসবের তদারকি করছিল। মিম এবার বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো আদ্রিসকে, সে কে হতে পারে। আদ্রিস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আছে একজন যার সাথে আমার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল শত্রুতা আছে। এদিকে তাদের কথা বলতে বলতে আদ্রিসের কাটাছেঁড়া স্থানগুলো ততক্ষণে পরিষ্কার করা হয়ে গিয়েছে। মিম তাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। মিম তখন বলে উঠল, তার নাম কি। আদ্রিসও মিমের দিকে এক পলক চেয়ে হাঁটুতে হাতের তালু ঘষতে ঘষতে বললেন, মিস মিস, আমি পায়েও বেশ ব্যথা পেয়েছি, যদিও এখন ব্যথা করছে না, তবে আমি নিশ্চিত রাতে পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়ে যাবে আমার। মিমের জবাবের উত্তরে আদ্রিসের কথা ঘুরিয়ে ফেলা দেখে মিম ওনাকে এ বিষয়ে আর প্রশ্ন করলো না। স্বভাবতই উনি মিমের সাথে এই ব্যাপারে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, ফলে ওনার কথার প্রবাহ বজায় রাখতে মিম বলল, আচ্ছা আপনি একটু বসুন, আমি ডক্টরকে এক্ষুনি ডেকে আনছি। কথাটা বলেই মিম দরজা খুলে কেবিনে বাইরে চলে এলো। কিন্তু ডক্টর ডাকতে গিয়ে মিম ডক্টরকে কি বলবে তা ভেবেই কুলপিনারা পেল না, তাই আবার কেবিনে চলে এলো। তারপর আড়ষ্ট ভাব নিয়ে আদ্রিসের উদ্দেশ্যে বলল, মিম, আমি ডক্টরকে ডাকতে পারবো না, দরকার হলে আপনি ডেকে নিন। এদিকে আদ্রিস মিমের কথা শুনে তাজ্জব বনে গিয়ে জিজ্ঞেস করলেন, কেন, ডক্টরকে ডাকতে কি প্রবলেম তোমার। মিম তখন অবাক হয়ে বলে উঠল, আশ্চর্য তো, আমি ডক্টরকে আপনার সম্পর্কে কি বলবো। এখানকার অনেক ডক্টরই আমার কাছে পরিচিত মুখ, ক্লাস করতে এলে তাদের সাথে দেখা হয়, তো তাদেরকে এখানে কি বলে আনবো আমি। আদ্রিস এই ব্যাপারটাকে অত্যন্ত স্বাভাবিকভাবে নিয়ে বললেন, কি আর বলবে, বলবে একজন পেশেন্ট এসেছে, তাকে ওষুধ লিখে দিতে হবে, ব্যাস কাজ শেষ। মিম প্রতি উত্তরে বলে উঠল, হ্যাঁ, তারপর যখন কেবিনে আসার পর ডক্টর আমাকে জিজ্ঞেস করবে যে আপনি পেশেন্টের কি হন, আপনাকে আমি কিভাবে চিনলাম, তখন আমি কি জবাব দেব। এ পর্যায়ে আদ্রিস চুপটি করে রইলেন, নীরবে কিছু ভাবতে লাগলেন। ওনার ভাবনা গাড়িতে মাঝপথে থামিয়ে দিয়ে মিম অনেকটাই সন্দেহে সুরে জিজ্ঞেস করলেন, ওই নার্সটিকে আপনি তখন কি বলেছিলেন যে উনি আমাকে আপনার হাজবেন্ড বলল। মিমের প্রশ্ন শোনা মাত্রই আদ্রিস নিতান্তই অবুঝ বালকের ন্যায় বলে উঠলেন, বিশ্বাস করো, আমি এমন কিছুই বলিনি নার্সকে। আমার অবস্থা দেখে নার্স তুলো আর ব্যান্ডেজ নিয়ে হাজির হতেই আমি বললাম, আমি ওনাকে দিয়ে ব্যান্ডেজ করাবো না, তোমাকে যেন ডেকে দেওয়া হয়। ব্যাস, তুমি আসার পরই নার্স ভাবলো আমরা দুজন স্বামী স্ত্রী। কথাটা বলেই আদ্রিস মিমের দিকে শিশুসুলভ চাহনিতে তাকিয়ে রইল। ওনার এহেন কথায় ঢং দেখে মিম কিয়ৎক্ষণ ফ্যাল ফ্যাল চাউনিতে ওনার দিকে চেয়ে রইল। তারপর মনে মনে ভাবলো মিম, তাহলে তাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফ ব্যাপারটার পেছনে ওনার কোনো হাত নেই। মিম কিয়ৎক্ষণ ওনার দিকে চেয়ে খেকিয়ে বলে উঠলেন, তা তো ভালো কথা, তা আপনি যে পুরো ওয়ার্ডের সামনে নার্সগুলোর সামনে আমার মান সম্মানে 12টা বাজিয়ে দিয়ে এসেছেন, সেগুলো ক্ষতিপূরণ কে দিবে বলুন। এদিকে আদ্রিসকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে মিম পুনরায় বলল, পরিচিত স্যার এবং নার্সরা জানে আমি এখনো অবিবাহিত
এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। কিন্তু আজ ওয়ার্ডে আপনার নাটক দেখে সকলেই এসব ভেবে বসেছে আপনি আমার স্বামী। এবার তারা সুযোগ পেলেই ফিস করবে আমাকে নিয়ে। তারপর তাদের সব কথা ওভাবে এভাবে করে স্টুডেন্টদের কানে যাবে, স্যারদেরও কানে যাবে। এভাবে করতে করতে আমার বাসা অবধি ব্যাপারটা চলে যাবে। তখন আমাকে কত ধরনের প্রশ্ন ফেস করতে হবে আপনি জানেন? সেসব প্রশ্নের কি আপনি উত্তর দিবেন বলুন আপনি? আমার কাছে আর কিছু বলতে দিল না মিমকে। মিমকে মাঝপথে থামিয়ে আদিত মিমকে টেনে নিজের কাছে নিয়ে বসালেন। তারপর শান্ত সুরে বললেন, এত হাইপার হইও না কিসমিস। তুমি ব্যাপারটাকে নিজের মতো করে অ্যাভয়েড করে চলবে। দেখবে একসময় সবাই ব্যাপারটা ভুলে যাবে। পেশেন্টদের নিয়ে চিন্তা করার তো কোনো কারণ দেখছি না আমি। আর রইল নার্সদের নিয়ে, আমি তাদের সাথে এ ব্যাপারে কথা বলবো। আচ্ছা, আপনি কি বলবেন? আদিত মিমের প্রশ্নের জবাব দিতে চাইলেন, কিন্তু এর পূর্বেই দরজায় কড়া নাড়ল কেউ। কড়া নাড়ার শব্দ শুনে মিম ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। দ্রুত দরজা খুলে পরিচিত এক ডাক্তারকে দেখতে পেয়ে মিমের ভয়ের পরিমাণ আরো বেড়ে যায়। ফলে ডক্টরকে কেবিনে ঢুকতে দিয়ে মিম তাড়াহুড়ো করে কেবিন ছেড়ে বেরিয়ে যায়। ভয়ের ফলে ফের পিছন ফিরে তাকাবার সাহসও করতে পারল না মিম। দ্রুত পা চালিয়ে ক্যান্টিনে এসে হাঁপ ছেড়ে বাঁচল মিম। রাতের খাবার শেষে বই সামনে নিয়ে রীতিমতো ঝিমুতে শুরু করেছে মিম। ঠিক সেই সময় আচমকা ফোনে বাজ খাই রিংটনে মিম ধরপড়িয়ে উঠল। ফলে নাম্বারটা না দেখেই কলটা রিসিভ করে বসে ওপাশে এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পায় মিম। সেকেন্ডে বুঝতে পারলো আদ্রিস কলটা করেছে। আদ্রিস অনেকটাই অভিমানী সুরে জিজ্ঞেস করলেন মিমকে, একজন অসুস্থ মানুষের খোঁজ খবর নেওয়া কি ডাক্তারের দায়িত্বের মধ্যে পড়ে না? আদ্রিসের কথাটা শুনেই মিমের দু চোখ দিয়ে ঘুমের ভাবটা যেন নিমিষেই কেটে গেল। মিম তৎক্ষণাৎ বিছান থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। কণ্ঠে বিস্ময় ভাব প্রকাশ করে আদ্রিসকে জিজ্ঞেস করলো মিম। মিম তখন প্রতি উত্তরে বলে উঠল আদ্রিসকে, আপনি আমার ফোন নাম্বারটা পেয়েছেন কোথায়? আদ্রিস তখন বলে ওঠে, পেয়েছি এক জায়গা থেকেই। ওসব শুনে লাভ নেই তোমার। কিন্তু কথা হলো আমি যে কাজটা এখন করলাম সেই কাজটা তোমার করা উচিত ছিল। প্রতি উত্তরে মিম বলে উঠল, তা আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন দেওয়া এটা আপনার কাজ? আদ্রিস প্রতি উত্তরে হ্যাঁ জানালে মিম বলে ওঠে, আমার ঠেকা পড়েছে নাকি? কোন দুঃখে আমি আপনাকে কল করব? প্রতি উত্তরে আদ্রিস বলে ওঠে, ইস, দেখো তো মেয়েটা কি অকৃতজ্ঞ। সেদিন তোমার পা মুচকে যাওয়ায় তোমার কত খেয়াল রাখলাম, এর বিনিময়েও তো আজ আমার খোঁজটা নিতে পারতে তুমি। আদ্রিসের কথা শুনে মিম কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে পড়ল। ওপাশ হতে আদ্রিস মিমের নির্বাক পরিস্থিতি দেখে বলে উঠল আবার, আচ্ছা যাই হোক, বাদ দাও ওসব। অন্তত এখন আমি কেমন আছি অ্যাটলিস্ট সেটা তো জিজ্ঞাসা করবে। মিম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আপনার অবস্থা কি এখন? শরীর ব্যথা করছে? ওষুধ নিয়েছেন? অপর পাশে আদ্রিসের হাসির শব্দ শুনতে পেল মিম। উনি হাসতে হাসতে বললেন, ব্যাস ব্যাস কিসমিস, একসাথে এতগুলো প্রশ্ন আমি করতে বলিনি। আমি একে একে তোমাকে উত্তর দেই। অ্যাট ফার্স্ট, আমার শরীরের অবস্থা এখন খুব একটা ভালো নেই। সেকেন্ড, আমার সমস্ত শরীর ব্যথায় একাকার। মনে হচ্ছে যত সময় যাচ্ছে ততই আমার ব্যথা বাড়ছে। থার্ডলি, আমি ওষুধ খেয়েছি, ব্যথায় জর্জরিত শরীর নিয়ে শুয়ে আছি। আদ্রিসের হের পরিস্থিতি বর্ণনা শুনে মিমের ভীষণ মায়া হলো। মিম কিছুক্ষণ চুপ থেকে আদ্রিসকে জিজ্ঞেস করলো, আপনার উপর যে অ্যাটাক হলো এ নিয়ে পুলিশ কমপ্লেন করেছেন? প্রতি উত্তরে আদ্রিস বলে ওঠে, এসব বিষয়ে পুলিশ মামলা হলে সবকিছু আরো বিগড়ে যেতে পারে, এজন্য পুলিশের ব্যাপারে এইসব জানায়নি। মিম মনে মনে চিন্তা করতে লাগলো আদ্রিস কি কি বিষয়ে নিয়ে চিন্তা করছে। এ বিষয়ে মিম আদ্রিসকে কিছু জিজ্ঞাসা করতে গিয়েও থেমে যায়। বলে ওঠে মনে মনে, ওনার পার্সোনাল বিষয়ে আমার হস্তক্ষেপ করা উচিত নয়। তখন মিম বলে ওঠে, আঙ্কেল আন্টি কিছু বলেননি এ ব্যাপারে? তারা জানে না? অপরদিকে আদ্রিসে হাসির শব্দ শোনা গেল। উনি বললেন, হ্যাঁ তা তো জানেই, এমনকি এটাও জানে যে তাদের ছেলে সবকিছু সামলে নেবে। মিম আর কোনো কথা খুঁজে পেল না। ফলে অযথা কানে ফোন চেপে না ধরে মিমের রুমে আম্মুর প্রবেশের একটা বাহানা বানিয়ে দিয়ে আদ্রিসের কলটা কেটে দিল। আদ্রিসও ফের ফোন করলো না। ফলে রুমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল মিম। আজকে কলেজে সব ক্লাস না হওয়াতে মনে ফুর্তি ভাব নিয়ে একা একা লাইব্রেরিতে গেল মিম। কারণ আজ লাইব্রেরিতে নিজের মতো করে কিছুটা সময় কাটাবে বলে। কিন্তু লাইব্রেরি আজ মোটামুটি ভরপুর থাকায় সেখানে সময় কাটাবার ইচ্ছেটা মাটি চাপা দিতে হলো মিমকে। ফলে একটা বইকে চেঞ্জ করেই লাইব্রেরি থেকে বের হতে হলো। কলেজের লিফটে উঠতেই হঠাৎ সাদিকের সাথে দেখা হলো মিমের। আপুর রিসেপশনের পর তাদের আর দেখা হয়নি। বেশ কদিন পর দেখা হওয়াতে মিম ওনাকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন আপনি? পুরো লিফটে শুধু মিম আর সাদিকই আছে। উনি আনমনে ফোন গুতাচ্ছিলেন।
মিমের কণ্ঠস্বর শুনতে পেয়ে চকিতে মাথা তুলে অচেনা দৃষ্টিতে তাকিয়ে মিমকে জিজ্ঞাসা করলেন, আমাকে বলছেন? মিমকে চিনতে না পারায় খানিক অবাক হলো বটে, তবে তখন নিজের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, এই সাজ পোশাকে কখনো দেখেনি বলে চিনতে পারছেন না। ফলে নিজেই পরিচয় দিয়ে বলল, মিম, আমায় চিনতে পারেননি? আমি মিম। মুহূর্তেই সাদিক মিমকে চিনে ফেললেন। চেহারা মৃদু অনুশোচনা এনে বললেন, আই এম এক্সট্রিমলি সরি মিম, আপনাকে আমি একদম চিনতে পারিনি। আপনার চেহারা ঢাকা থাকায় আমি আপনাকে চিনতে পারিনি। সাদিকের কথা শেষ হতে না হতেই তারা নিচতলায় চলে এলো। অতঃপর লিফট হতে বের হয়ে ভদ্রতা সূচক হাসি দিয়ে সাদিককে মিম বলল। প্রতি উত্তরে মিম বলে উঠল, ইটস ওকে। সাদিক বলে উঠল, আপনার ক্লাস নেই? প্রতি উত্তরে মিম বলে ওঠে, না, শেষ ক্লাসটা আজ হবে না। কথা বলতে বলতে তারা কলেজ বিল্ডিং এর সামনে চলে এলো। আচমকা মিমের পাশ হতে একটি মেয়ে এসে সাদিকের বাহু জাপটে ধরে বলল, আমায় এতক্ষণ ওয়েট করানোর জন্য আপনাকে কিন্তু শাস্তি ভোগ করতে হবে মিস্টার সাদিক। একটি অপরিচিত মেয়েটির কাণ্ডে অবাক হলো মিম। ফলস্বরূপ কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল মিম। সাদিক হয়তো মিমের চাহনি বুঝলেন। এর ফলে উনি মৃদু হেসলে মেয়েটির হাত ছাড়িয়ে দিয়ে মিমকে বললেন, মিট মাই পিয়ন্সে মারিয়া। সাদিকের মুখে এরকম কথা শোনাবার জন্য মিম মোটেও প্রস্তুত ছিল না। ওনার এরকম বাক্যে মিমের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই মিম কিছুক্ষণের জন্য ফ্যালফ্যাল চাহনিতে ওনাদের দুজনের দিকে চেয়ে রইল। সাদিক আবার বলে ওঠে, আগামী মাসে আমাদের বিয়ে, আপনিও কিন্তু ইনভাইটেড। আগে ভাগে ইনভাইট করে রাখলাম কিন্তু। কথাটা বলেই সাদিক সহ ওনার পিয়ন্সে মারিয়া একত্রে হেসে উঠলেন। মিম ক্ষণিকের জন্য দুজনের হাসি পর্যবেক্ষণ করলো। মিম বুঝতে পারছে মিমের কোথাও কিঞ্চিত কষ্টের আভাসের দেখা মিলছে, কিন্তু আপাতত তাদের সামনে যেন এরকম অনুভূতির কোনোরূপই প্রকাশ না পায়, সেই জন্য মিম তাদের সাথে অভিনন্দন জানাতে চাইল। তবে কোথা থেকে যেন আদিতের আগমন ঘটল। উনি মিমের পাশে দাঁড়িয়ে সাদিক এবং মারিয়ার উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার সাদিক, হবু বউ নিয়ে কলেজেও হাজির? তোর কি তর্স হয় না নাকি? আদ্রিসের প্রশ্নে সাদিক এবং মারিয়া উভয়েই লাজুক হাসি দেয়। খানিক বাদে আদ্রিস মিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিম, ওনাদের অভিনন্দন জানিয়েছো? মিম মলিন চাহনিতে সাদিকের পানে চেয়ে উদাস কণ্ঠে বলে উঠল, না, এখনো করিনি। তখন আদ্রিস বলে ওঠে সাথে সাথেই, তো করে ফেলো, ওরা নিশ্চিত তোমার মুখে অভিনন্দন শোনার জন্য অপেক্ষায় আছে। আদ্রিসের কথা শোনা মাত্রই মিম বিলম্ব না করে সাদিক আর মারিয়াকে বলে উঠল, কংগ্রেট বোথ অফ ইউ। মারিয়া মিষ্টি হেসে জবাব দিলেন, থ্যাঙ্কস, তবে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মিম উত্তর দেওয়ার আগেই সাদিক জবাব দিলেন, ইমাদ ভাইয়ের শালিকা উনি, ওনার নাম মিম, আমাদের কলেজেরই থার্ড ইয়ারে পড়ে। মারিয়া পুনরায় মিষ্টি হেসে বলে উঠল, দেখা করে ভালো লাগলো খুব, আই হোপ ফিউচারে আমাদের দেখা হবে। এই বলে সে সাদিকের বাহু জাপটে ধরে আবার বলল সাদিকের উদ্দেশ্যে, চলো যা যাক, তোমার অপেক্ষায় অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। মারিয়ায় বাজি ব্যস্ততা দেখে সাদিক মিমকে আর আদ্রিসকে বিদায় জানিয়ে চলে গেলেন। মিম কিছুক্ষণ ওনাদের যাওয়ার পানে চেয়ে রইল। আচমকা আদ্রিস মিমের সামনে আসায় মিম ভরকে গেল। উনি মিমের এই প্রতিক্রিয়া সম্পূর্ণ উপেক্ষা করে মিমের প্রস্তাব দিয়ে বসলেন, চলো মিম, আমরা সামনের রেস্টুরেন্টে যেয়ে বসি। এ প্রস্তাব শোনা মাত্রই মিম বারণ করতে নিল, কিন্তু আদ্রিস পুনরায় বলে উঠল, দেখো মিম, আমি কিন্তু না শুনতে মোটেও আগ্রহী নয়। আমার সাথে যেতে হবে মানে আমার সাথে যেতেই হবে। আর তোমার সাথে জরুরি কিছু কথাও আছে, এজন্য তুমি আমার সাথে এখনই আসবে, চলো। মিমের অনিচ্ছে থাকা সত্ত্বেও আদিসের প্রস্তাবে রাজি হতে হলো। অতঃপর দুজনে পায়ে হেঁটে কলেজ হতে 1 মিনিটের দূরত্বে অবস্থিত একটি রেস্টুরেন্টে চলে এলো। রেস্টুরেন্টে কোনায় গিয়ে অবস্থিত চেয়ারে বসবার কিছুক্ষণের মাঝেই একজন ওয়েটার অর্ডার নিতে চলে এলো। তখন মিম নির্বাক চাহনিতে টেবিলে রাখা টিস্যু কেসের দিকে চেয়ে আছে। চোখের সামনে ভাসছে কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাবলী। মিমের আনমনা ভাব দেখেই হয়তো আদ্রিস মিমকে ডাকলেন। ওনার ডাকে মিম তৎক্ষণাৎ মাথা তুলে ওনার দিকে চাইলেন, বলে উঠলেন, জি, কিছু বলবেন? আদ্রিস তখন বলে উঠল মিমের দিকে তাকিয়ে, সাদিককে পছন্দ করতে? আদ্রিসের এরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না মিম। ফলে আদ্রিসের প্রশ্ন শুনে মিম বেশ ভড়কেই যায়। মুখ দিয়ে বের হলো না টু শব্দটুকুও। আদ্রিস মিমের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলে ওঠে, এর মানে প্রশ্নের জবাব হ্যাঁই হবে, তাই না মিম? মিম পুনরায় কোনো রূপ জবাব দিতে পারল না। কেন যেন কোনো কারণে মিম এই প্রশ্নের জবাব দিতে পারছে না, মনেও সাহস জুগিয়ে উঠতে পারছে না। ফলে নিশ্চুপ রইলেন মিম। আদ্রিসও নিশ্চুপ রইলেন। বেশ কিছুক্ষণ পর উনি ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলেন, সাদিককে আগে থেকে চিনতে? এরকম কথা শুনেও মিম কিছুক্ষণ চুপ রইল।
অতঃপর মনে আত্মবিশ্বাস এবং শহীদ জুগিয়ে মাথা তুলে চাইল আদ্রিসের দিকে। মুচকি হেসে মিম বলে উঠল, পছন্দ করার জন্য কি আগে থেকেই পরিচিত হতে হয়? পছন্দ তো প্রথম দেখায়ও হয়ে যেতে পারে। কথাটা বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এবং বলে উঠল, মজার ব্যাপার কি জানেন, এ ধরনের প্রথম দেখায় পছন্দ হওয়া, প্রেম মনে ধরা ব্যাপারগুলো টিকে কম। এগুলো হয় ক্ষণিকের জন্য, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আদিত কিছুক্ষণ গভীর চাহনিতে মিমের দিকে চেয়ে রইল, তারপর বলে উঠল, কষ্ট পাচ্ছ না? মিম ওনার প্রশ্নে এক দফা হেসে দিল, তারপর বলে উঠল, এই অনুভূতি, দুঃখ, কষ্ট সবকিছু ক্ষণিকের জন্য। এখন যেমন আমি কষ্ট পাচ্ছি, দুদিন বাদে এই কষ্ট আর থাকবে না। সবকিছুই আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কারণ আমি সাদিককে খুব গভীরভাবে পছন্দ করিনি। প্রথম দেখায় ভালো লেগেছিল, এই যা। এভাবে হুটহাট কিছু পছন্দ করেছিলাম, বিদায় হুটহাট করেই একটু কষ্ট পেয়ে বসলাম, ব্যাস। এখন এই নিয়ে তো আর বসে থাকলে চলবে না। মিম ধীরে ধীরে অনুভব করতে পারলো পূর্বের ন্যায় সেই কষ্টটা এখন আর অতটাও নেই। এদিকে আদ্রিস যেন মিমের নিকট হতে এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই আদ্রিস কিছুটা অবাকই হলো। আদ্রিস মিমের কথাগুলো বিশ্বাস করে নিতে চোখ কুঁচকে দ্বিধাগন্ত গলায় জিজ্ঞেসই করলো মিমকে, যা বলছো সব বুঝে শুনেই বলছো? আই মিন সব সিরিয়াসলি ভাবে বলছো তো তুমি? আদ্রিসের কথায় মিম সশব্দে হেসে ওঠে আর বলে ওঠে, কেন অবিশ্বাস্য কেন মনে হচ্ছে এসব? আমি যা বলছি সিরিয়াসলিই বলছি। আমি ওনাকে আহামরি অতটাও পছন্দ করি না, যে চোখের দেখায় একটু ভালো লাগা এতটুকুই। যাই হোক, এসব ব্যাপারে আর কথা না বলি। আদ্রিস যেন মিমের কথায় বেশ স্বস্তি পেলেন, কিঞ্চিত হেসে বললেন, ওকে। ঠোঁটে একদম জিভ লক লাগিয়ে দিলাম। খাবার আসার আগ পর্যন্ত আর কোনো কথা নেই। আপাতত কিছুক্ষণ মৌনতা করা যাক। এদিকে আদ্রিসের বাসন ভঙ্গিতে মিম ফিক করে হেসে ফেলল। কিছুক্ষণের মাঝেই খাবার চলে এলে তারা স্বাভাবিক কিছু কথাবার্তা বলতে বলতে খেয়ে নিল। এক সপ্তাহের জন্য ব্যাগপত্র গুছিয়ে বসে আছে মিম। গন্তব্য আপুর শ্বশুর বাড়ি। আজ বিকেলে হঠাৎ আপু কল করে আম্মুর ফোনে। আপু জানায় ইমাদ এক সপ্তাহের জন্য ভার্সিটি হতে ট্রেনিং এর শহরে বাইরে যাবে। আবার কিছুদিন পর আপুর পরীক্ষা। এর মাঝে কিছু পেপার ওয়ার্ক সাবমিট করতে হবে, যার জন্য মিমের আর তার আপুকে সাহায্য করতে হবে। এই জন্য মিমের আপু মিমকে শ্বশুর বাড়িতে যেতে বলেছে, এমনকি সেখানে থাকতেও বলেছে। তবে মিমকে ডাকবার প্রধান কারণ এটা না, নতুন জায়গায় আপু একা থাকবে, খুব কাছের কারোর সঙ্গ থাকবে না। এসব কারণেই মূলত আপু মিমকে ডেকেছে। আপুর এই প্রস্তাব প্রথম দফায় আব্বু আম্মু কিছুতেই রাজি ছিল না। তবে আপু যখন বলল আপুর শাশুড়ি আপুকে এই বুদ্ধি দিয়েছে যে মিমকে তাদের বাড়িতে গিয়ে থাকতে হবে, তখন আব্বু আম্মু এবং মিম বেশ অবাকই হয়েছিল। মিম তো কিছুতেই নিজেকে বিশ্বাসই করাতে পারছিল না যে নাসরিন আন্টি এমন বুদ্ধি দিবে। নাসরিন আন্টি কথা শোনার পরও আব্বু আম্মু রাজি ছিল না। অতঃপর আপু বাধ্য হয়ে নাসরিন আন্টিকে আম্মুর সাথে কথা বলিয়ে দিল। ফলস্বরূপ কিছুক্ষণে জোড়াজুড়িতে আম্মু আব্বু রাজি হয়ে গেল। সন্ধ্যার পরপরই ইমাদ মিমকে নিতে চলে এলেন। প্রথমে তো আভাকেও নিতে চেয়েছিলেন মিমেদের সঙ্গে, কিন্তু আভার এই সপ্তাহে ক্লাস টেস্ট থাকায় তাকে নেওয়া হলো না তাদের সাথে। বাসায় এত এত নাস্তা করে ইমাদের অবস্থা রীতিমতো কাহিল হয়ে গিয়েছে। ওনার চেহারায় হাব ভাব দেখার মতো হয়েছে। ওনার হেন পরিস্থিতি দেখে মিম আর আভা হেঁটেই কুল কিনারা পেল না। ইমাদ ভরপেট কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মিমকে নিয়ে বেরিয়ে পড়লেন। ইমাদের বাড়ি পৌঁছাতে মিমের প্রতি নাসরিন আন্টির খাতির যত্ন দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় মিম। ওনার আন্তরিক ব্যবহারে মিম মুগ্ধ না হয়ে উপায়ন্ত পেল না। উনি যেমন মিশুক তেমনি যত্নশীল একজন মহিলা। নাসরিন আন্টি আপু এবং ইমাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব শেষে দোতলায় আপু সহ আপুর রুমে চলে এলো মিম। ইমাদ গেলেন বাইরে। মিমের আপু মিমকে রুমে দিয়ে কিছু একটা কাজের জন্য নিচে চলে গেল। মিম আপুর রুমে গিয়ে ধীরে সুস্থে ফ্রেশ হয়ে সবাই এসে বসে রুমের প্রতিটি জিনিস দেখতে লাগলো। ইমাদ যে বেশ শৌখিন ধরনের একজন মানুষ, তার রুমের সাজসজ্জা দেখেই বুঝতে পারলো মিম। রুমের প্রতিটি শোপিস এক এক করে দেখতে দেখতে মিমের দৃষ্টি একটা কাঁচের শোপিসের উপর যায়। মিম উঠে গিয়ে সেই কাঁচের শোপিসটি হাতে নিয়ে দেখতে লাগলো। ঠিক তখনই আচমকা পিছন হতে সশব্দে একজন বলে উঠলো, নাফিসা ভাবি। ডাকটা শুনেই ভীষণ চমকে উঠল মিম। ফলস্বরূপ অসাবধানতার বশত হাত হতে শোপিসটা পড়ে গেল। মুহূর্তেই তা চূর্ণ বিচূর্ণ পদার্থে পরিণত হলো। মিম স্তব্ধ হয়ে কিছুক্ষণ ভাঙা শোপিসটির দিকে চেয়ে রইল হতবাক হয়ে। অতঃপর প্রচন্ড ক্রোধে এ কাজে দায়ী যে লোকটাকে দেখতে চট করে পিছনে ফিরল মিম। পিছনে ফিরে আদ্রিসকে দেখে
মিমের ক্রোধ আরো বেড়ে গেল। আদ্রিতের ঠোঁটের কোণে দুষ্টুময় চাপা হাসি এঁটে মিমের পেছনে এসে দাঁড়িয়ে আছেন। ওনার এই রকম হাসি দেখে মিমের সারা শরীর কাঁটার মতো বিঁধলো। ফলে মিম ওনার দিকে ক্রোধান্বিত চাহনি নিক্ষেপ করলো, কিন্তু আদ্রিতের ভাবভঙ্গির কোনো রূপ প্রতিক্রিয়াই হলো না। বরং উনি মিমের এরকম চাহনি উপেক্ষা করে ঠোঁটের কোণে মুচকি হাসি এঁটে রাখলেন। মিম কিছু বলতে নিলেই আদ্রিত বিস্ময় হবার ভান করে বললেন, হাই হাই কিসমিস, এত সুন্দর শোপিসটা ভেঙে ফেললে তুমি। আদ্রিতে এরকম কথা শোনা মাত্রই রাগে মিমের সমস্ত শরীর রিরি করতে লাগলো। মিম তো এক প্রকার চেঁচিয়েই ওনাকে বলে উঠল, আপনি ইচ্ছে করেই এরকমটা করেছেন, ঠিক তাই না? আদ্রিত অবুঝ হওয়ার ভান করে বললেন, কি? আমি আবার কি করলাম? আমি তো নাপিতা ভাবিকে ডেকেছিলাম। কে জানতো তুমি রুমে আছো, আর আমার এক ডাকেই যে তুমি ভয় পেয়ে যাবে এটা কি আমি জানতাম? মিম তখন বলে ওঠে, আচ্ছা আপুকে ডাকছেন, ভালো কথা। তাই বলে এত জোরে আবার আচমকা ডাকবেন নাকি এভাবে? আপনি ইচ্ছা করেই এমনটা করেছেন। এখন শোপিসের ভাঙার দায়ভার সব আপনার উপর। আপনিই ভেঙেছেন এটা। আদ্রিত কিছু বলতে নিলেই আপু তাড়াহুড়ো করে রুমে ঢুকে পড়ল। আপুর মুখশ্রীতে চিন্তা এবং আতঙ্কের ছাপ। আপু দ্রুত পায়ে এসে মিমের আদ্রিতের পাশে দাঁড়িয়ে পড়ল। ভাঙা শোপিসটির দিকে এক নজর চেয়ে মিমের উদ্দেশ্যে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এই মিম, তুই ঠিক আছিস তো? কাজটা বিঁধেনি তো হাতে? মিম তৎক্ষণাৎ আদ্রিতের দিকে রাগত দৃষ্টিতে চেয়ে আপুকে বলল, না আপু, আমি একদম ঠিক আছি। মিমের আপু পুনরায় মিমকে জিজ্ঞেস করলো, এটা ভাঙলো কিভাবে? মিম সাথে সাথে আদ্রিতের দিকে আঙুল তাক করে বলে উঠল, ইনি ভেঙেছেন। মিমের কথা শোনা মাত্রই তো আদ্রিত ভ্যাবাচেকা খেয়ে গেলেন। কিছুক্ষণ মিমের দিকে নির্বাক চাহনিতে চেয়ে প্রতিরক্ষামূলক গলায় আপুকে বললেন, না না, আমি ভাঙিনি, বিশ্বাস করুন ভাবি, আমি মোটেও ভাঙিনি। আপনার বোন যে এত বড় মিথ্যাবাদী এটা জানা ছিল না আমার। আদিতের কথার প্রতিক্রিয়া স্বরূপ মিম রেগে বলে ওঠে, আপনি পিছন থেকে এভাবে আপুকে ডাক দিলেন কেন? আচমকা কাউকে ওভাবে ডাকলে সে তো ভয় পাবেই, এটাই তো স্বাভাবিক। আপনি আমাকে আর কিছু বলতে পারলো না মিম। মিমের আপু মিমকে থামিয়ে দিয়ে বলে উঠল, ব্যাস ব্যাস হয়েছে, আমি আর সাফাই শুনতে চাইনি, আর না তোমাদের ঝগড়া দেখতে চেয়েছি। আপুর কথা শেষ হওয়া মাত্রই মিম কিছুক্ষণ আদিতের দিকে রাগে দৃষ্টিতে চেয়ে রইল। এই মুহূর্তে ওনার কাজকর্ম দেখে মিমের মন চাইছে ওনার মাথার প্রতিটা চুল টেনে টেনে ছিঁড়ে ফেলি, এতে যদি মনে শান্তি পাওয়া যায়। এদিকে আদিত মিমের দিকে এমন চাহনিতে চেয়ে আছেন যেন মনে হচ্ছে এরকম পরিস্থিতিতে বেশ আনন্দই নিচ্ছেন উনি। ওনার এহেন চাহনি ফলস্বরূপ মিম আদিতের উদ্দেশ্যে ফোড়ন কেটে আপুকে জিজ্ঞেস করলো, আপু, এই লোকটা এখানে পড়ে থাকে নাকি সারাদিন? নিজের বাড়িঘর নেই নাকি? এদিকে মিমের আপু মিমের কথা শুনেই তো অবাক হয়ে মিমের দিকে চেয়ে রইল। অতঃপর মিমের বাহুতে সবেগে মেরে বিপন্ন গলায় বলল, ছি ছি মিম, এসব কি বলছিস তুই? কার সাথে কেমন ব্যবহার করতে হয় তা দেখি তুই ভুলেই গিয়েছিস। ইমাদকে বলি তোকে যেন এক্ষুনি বাসায় রেখে আসেন। কত বড় বেয়াদব হয়েছিস তুই। মিমকে কথাগুলো বলে আপু আদিসের দিকে চেয়ে কোমল গলায় ক্ষমাপ্রাপ্তি হয়ে বলল, কিছু মনে কর না আদিস, ও আসলে এমনটা নয়। কেমন আমি তা জানি ভাবি, এত ফরমাল হওয়ার দরকার নেই আমার সাথে। ছোট মানুষ একটু আধটু উল্টাপাল্টা কথা বলতেই পারে, সব কথা কি আর মনে ধরতে হয়? এদিকে আদিসের কথা শোনা মাত্রই মিমের চোখ জোড়া বড় বড় হয়ে এলো। মিমকে ছোট বলে যে উনি পরিপূর্ণভাবে মিমকে অপমান করে বসবেন তা আর বুঝতে বাকি রইল না মিমের। আপাতত পরিস্থিতি শিকার হয়ে ওনাকে কিছু বলতেও পারল না মিম। ফলে মিম চুপচাপ দাঁড়িয়ে রয়ে কটমট দৃষ্টিতে ওনার দিকে চেয়ে রইল। এদিকে মিমের এরকম চাহনিতে আতিশের ঠোঁটের কোণে চাপা হাতিটা বজায় রেখে দাঁড়িয়ে রইলেন, যেন উনি এসবে ভীষণ মজা পাচ্ছেন। আর মিম নিরুপায় হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মাঝে আপু একজন সার্ভেন্টকে ডেকে ভাঙা কাজগুলো পরিষ্কার করতে বলল। এদিকে রুমে সার্ভেন্ট আসায় মিম রুমের এক কোণায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আদিত কিছুক্ষণ দাঁড়িয়ে রয়ে অতঃপর চলে গেলেন। উনি চলে যেতেই আপু আলমারি হতে একটা চাদর বের করে নিজের শরীরে জড়িয়ে নিল। আর নাফিসা বলে উঠল তার বোনকে, সোয়েটার পরে গায়ে শাল জড়িয়ে নে, ছাদে বেশ ঠান্ডা লাগবে। প্রতি উত্তরে মিম বলে উঠল, এত রাতে ছাদে কেন আপু? নাদিয়া বলে উঠল, এত রাত কোথায় দেখলি, মাত্র 9:30 বাজে, ছাদে আমরা সবাই একসাথে গল্পগুজব করব, এই আর কি। আব্বু আম্মুও থাকবে কিন্তু। প্রতি উত্তরে মিম বলে উঠল, আপু, তোমার শ্বশুর শাশুড়ি তো বেশ ফ্রি। মিমের আপু মিমের গাল টেনে মুচকি হেসে বলল, এখনো তো কিছুই দেখলি না তুই, 7 দিন থেকে দেখ, তারপর বলিস তারা কেমন মাইন্ডে ফ্রি। আপুর কথায় মিম মৃদু হেসে গায়ে একটা শাল জড়িয়ে নিল। আর আপুকে জিজ্ঞাসা করলো, আপু, তোমার ননদ কোথায়? নাফিসা প্রতি উত্তরে বলে উঠল, কুহু ওদের নানু বাড়ি গিয়েছে, কাল পরশুর মধ্যেই হয়তো চলে আসবে। মিম আবারও বলে উঠল, আর জেবা ভাবি?
নাফিসা বলে উঠল, জেবা ভাবি আর ইমতিয়াজ ভাইয়া তাদের মেয়েকে নিয়ে জেবা ভাবিদের বাড়ি গিয়েছিল। ভাবির বাবা একটু অসুস্থ ছিল বিধায় দেখতে গিয়েছিল। মিম বলে ওঠে, ও আচ্ছা, ইমতিয়াজ ভাইয়া আর তাদের মেয়ের সাথে তো দেখাই হলো না আমার, শুধু তোর মুখেই নাম শুনলাম। প্রতি উত্তরে নাফিসা বলে ওঠে, আচ্ছা আজকে দেখিস তাহলে, ভাবিরা চলে এসেছে বোধহয় এতক্ষণে। চল ছাদে যাই, সবাই ওয়েট করছে আমাদের জন্য। এই বলে মিমের আবু মিমের হাত ধরে রুম থেকে বেরিয়ে ছাদে নিয়ে এলো। ছাদে পা রাখতেই হিমশীতল হাওয়া মিমে পুরো শরীরে মৃদু আকারে কম্পন ধরিয়ে দিল। শরীরের সাথে লেপ্টে থাকা শালটা আরো শক্ত করে চেপে ধরল মিম। মিম ছাদে উঠে দেখলো ছাদের কোণার দিকে একটি ঘর রয়েছে। গ্রাম ও সংস্কৃতির ছোঁয়ায় গড়ে ওঠা ঘরটি অসম্ভব সুন্দর এবং সুসজ্জিতভাবে ছাদে অবস্থান করছে। মিম আবুর সাথে ঘরটিতে প্রবেশ করতেই মিম দেখলো সেখানে রয়েছে জেবা ভাবি, ইমাদ, আপুর শ্বশুর, শাশুড়ি এবং আদ্রিত। গোল হয়ে বসে আছে সবাই। তাদের সাথে আরো একজন লোক রয়েছে, সাথে একটি ছোট মেয়েও রয়েছে। এই দুজনকে দেখে তার আর বুঝতে বাকি রইল না তাদের পরিচয় কি। মিমের আবু মিমকে নিয়ে ঘরে প্রবেশ করতেই জেবা উঠে সেই মিমকে জড়িয়ে ধরলেন। হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছো মিম? অনেকদিন পর তোমাকে দেখলাম। মিম প্রতি উত্তরে হেসে বলে ওঠে, ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? প্রতি উত্তরে জেবা ভাবি বলে ওঠে, আমিও বেশ ভালো আছি। ইমতিয়াজ আর ইকরার সাথে দেখা করিয়ে দেই চলো এবার। এই বলে জেবা ভাবি মিমের হাত ধরে ইমতিয়াজের সামনে এনে দাঁড় করিয়ে বললেন, ইমতিয়াজ বিয়ানের সাথে দেখা করো। বিয়ের দিন তোর দেখা করতে চেয়েছিলে, কিন্তু সেদিন মিমকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। জেবা ভাবির কথায় ইমতিয়াজ একটু মৃদু হেসে বললেন, আমাদের বেআইন সাহেব হয়তো ভীষণ ব্যস্ত মানুষ। যাই হোক, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। এবার আমাদের পিচ্চি মেয়েটার সাথে দেখা করো। ওর নাম ইকরা, বয়স মাত্র কিন্তু 10 মাস। এই বলে ইমতিয়াজ ইকরাকে মিমের কোলে দিয়ে বললেন, ও সবার কোলেই যায়, কিন্তু যাকে একটু বেশি পছন্দ করে বসবে তার কোল থেকে কিছুতেই নামতে চাইবে না। ভীষণ ছটপটে মেয়ে কিন্তু আমার। ইমাদের কথায় মিম মৃদু হেসে ফর্সা টুকটুকে ছোট্ট ইকরার গোলগাল গালটা ধরে টেনে দিল। এদিকে মিমের কাণ্ডে ইকরা মিমের দিকে ড্যাব ড্যাব দৃষ্টিতে চেয়ে রইল। অতঃপর মিনিট খানেকের পর্যবেক্ষণ শেষে ইকরা পোগলা হেসে মিমের চশমায় হাত বসালো। ইকরার আক্রমণে মিম তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে চোখ হতে চশমাটা খুলে হাতে নিল। ইকরা অবুঝের মতো মিমের দিকে কিছুক্ষণ চেয়ে তারপর ঘাড় ঘুরিয়ে মিমের চশমা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। তার এরকম কাণ্ডে মিম সহ সকলেই হেসে উঠল উচ্চস্বরে। আর মিম মনে মনে ভাবতে লাগলো, বাচ্চাদের কাছে এই চশমা গোষ্ঠী কেন এত প্রিয় হয়। ইকরাকে নিয়ে সকলের সাথে বেশ গদির উপরে বসে মিম সকলেই টুকটাক কথায় ব্যস্ত, আর মিম ব্যস্ত ইকরার সাথে। বারবার ইকরার নরম গোলগাল গাল টানার লোভ সামলাতে না পেরে ওর গাল টেনে দিচ্ছে মিম। ইকরার স্বাস্থ্যবান হাত দুটো নিজের হাতে মুঠোয় নিয়ে চুমু এঁকে দিচ্ছে। মোট কথা এই মুহূর্তে চারপাশের সব ভুলে মিম এখন ইকরার সাথে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। আদ্রিত হঠাৎ বলে উঠল, মিস মিস, তুমি তো ভীষণ খারাপ মানুষ। আচমকা কানের নিকটে আদিসের কণ্ঠস্বর শুনে চমকে উঠল মিম। পাশে ফিরতেই আদিসের দিকে চাইতেই দেখলো সে মিমের খুবই সামনে বসে আছে। কোনো রূপ কথা ছাড়াই হঠাৎ মিমের নিকট হতে ইকরাকে কোলে নিয়ে আদিস বলে উঠল, আরে মিস মিস, কথায় কথায় এত আটকে ওঠো কেন? ওনার প্রশ্নে সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে মিম প্রথমে চারপাশটা ভালোভাবে দেখে নিল। তারপর নিচু স্বরে বলল, আর আপনি সবসময় আমার কানের কাছে এসে কথা বলেন কেন? প্রতি উত্তরে আদ্রিস মুচকি হেসে বলে উঠল, সবসময় না তো মিস মিস, হঠাৎ হঠাৎ। মিম তখন বলে উঠল, সবসময়ই হোক বা হঠাৎ হঠাৎ হোক, আমার কানের কাছে এসে কথা বলেন কেন আপনি? আদ্রিস তখন প্রতি উত্তরে বলে ওঠে, কানের কাছে তো না মিস মিস, কানের কাছ থেকে নিরাপদ দূরত্বে বজায় রেখে কথা বলি। মিম তো বলেই ওঠে, কথাই বা কেন বলবেন আপনি? আদ্রিস প্রতি উত্তরে বলে ওঠে, কথা বলা আমার মৌলিক অধিকার, তাই বলি। এদিকে আদ্রিসের জবাব শুনে মিম বেশ বিরক্তি নিয়ে বলে উঠল, আপনি তো ভীষণ খারাপ মানুষ। আদ্রিস তখন ইকরার গাল দুটো টেনে দিয়ে আদুরি কণ্ঠে বললেন মিমকে, ওহো এই দুটো শব্দ তোমার মুখে ভীষণ কিউট শোনায়। ওনার কথা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই মিম অবাক চাহনিতে চেয়ে রইল আদ্রিসের দিকে। আশ্চর্যজনিত কণ্ঠে মিম বলল, কি বললেন আপনি? আদ্রিস ইকবার সাথে খেলতে খেলতে নিরুত্তর কণ্ঠে বললেন, যা শুনেছ তাই বলেছি। মিম পূর্বের তুলনায় কণ্ঠে আরো বিস্ময় মিশিয়ে বলল, আপনি আমায় নিয়ে কি বললেন? আদ্রিস এ পর্যায়ে চট করে মিমের দিকে চেয়ে ভ্রুজোড়া কুচকে নিয়ে সন্দিহান কণ্ঠে বলল মিমকে, তোমায় নিয়ে আমি আবার কি বললাম? আমি তো নামক শব্দটিকে নিয়ে বলেছি।
মনে মনে কি চলছে তোমার মিস মিস? মিম তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। কিছুক্ষণ হতভম্ব দৃষ্টিতে ওনার দিকে চেয়ে হাল ছেড়ে বলল, সম্ভব না, আমার পক্ষে একদমই সম্ভব না, কিছুতেই সম্ভব না। মিম বলে ওঠে। মিমের কথায় আদ্রিত গর্বের সহিত হেসে বলে উঠল, তুমি কখনোই আমার সাথে পেরে উঠবে না মিস মিস, এ তো কেবল শুরু, আগে আগে দেখো কি কি হয়, তাই না ইকরা মামনি? এই বলে আদ্রিত ইকরাকে শূন্যে তুলে দোলাতে লাগলো এবং মিম মহা চিন্তায় ওনার দিকে চেয়ে রইল। আসলে এই লোকটার মতলব কি? হঠাৎ ইমাদের কণ্ঠস্বর শুনে মিম ইমাদের দিকে তাকালো। ইমাদ কিঞ্চিত ভ্রু উঁচিয়ে আদ্রিতকে জিজ্ঞেস করলেন, এই আদ্রিত, আমার বোনটার সাথে এত কিসের ফিস করিস তুই? আদ্রিত ইকরাকে জেবা ভাবির কাছে দিতে দিতে বলে উঠল, তা শুনে কি হবে তোমার কাজ? তোমার বোন আমার বেয়ান হয়, আমরা যা ইচ্ছে তাই করব, তোকে এসব খোঁজ নিতে হবে না। কথাগুলো বলেই আদ্রিত উঠে গিয়ে ঘরের কোণা থেকে গিটার এনে পুনরায় নিজের জায়গায় বসে পড়লেন। ইমাদের নিকট হতে প্রত্যুত্তরে অপেক্ষায় না থেকে আদ্রিত কামাল আঙ্কেল অর্থাৎ ইমাদের আব্বুর উদ্দেশ্যে বললেন, আঙ্কেল শুরু করুন। কামাল আদ্রিতের কথার অর্থ বুঝতে না পেরে বোকা বোকা চাহনিতে ওনার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন। কামালের কথায় সকলেই মৃদু গুঞ্জনে হেসে উঠল। নাসরিন কামালের বাহুতে চাপড় মেরে বললেন, বোকার মতো প্রশ্ন করো কেন? আদ্রিত গিটার নিয়ে বসে আছে, তোমাকে প্রশ্ন করবে কি কারণে? গান গাওয়ার কারণে। কামাল সাহেব নাসরিনের কথা বুঝতে পেরে মাথা উপর নিচ করে বলল, ও এবার বুঝেছি, আদ্রিত তুই কি গান শুরু করতে চাস? আদ্রিত চট করে মিমের দিকে চেয়ে বলে উঠল, বিয়ান কি গান শুনতে চান বলুক। আদ্রিতের কথা শোনা মাত্রই কামাল মিমকে জিজ্ঞেস করলেন, কি হলো মা, কি গান শুনতে চাও তুমি, বলো আমাকে। হুট করে এরকম পরিস্থিতিতে পড়ে মিম বাক্যহারা হয়ে পড়ল। কিছুক্ষণ সকলের দিকে এক নজর বুলিয়ে মৃদু হেসে কামালকে বলল, আপনার যেটা ভালো লাগে আঙ্কেল সেটাই গান, আপনার আর আন্টির সাথে যে গান মানানসই যেটা মনে করেন সেটাই গান আপনি। মিমের কথায় কামাল কিছুক্ষণ পর অবাক দৃষ্টিতে নাসরিনের দিকে চাইল, তারপর গলা পরিষ্কার করে আদ্রিতকে বললেন, আদ্রিত, পৃথিবী বদলে গেছে, গানের টোনটা বাজা, এটাই আমাদের দুজনের জন্য পারফেক্ট একদম। কামালের কথা শেষ হওয়া মাত্রই উপস্থিত সকলে হাততালি দিতে লাগলো। নিমিষের মাঝে আদ্রিত গিটারে টুংটাং আওয়াজ তুলে সুর তুললেন এবং কামাল পুনরায় গলা পরিষ্কার করে গান ধরলেন। এদিকে কামালের গান শেষ হতেই পুনরায় সকলের মাঝে করতালি আওয়াজ শোনা গেল। ছোট্ট ইকরাও তার গোল গোল হাত দুটো দিয়ে হাততালি দিচ্ছিল। তা দেখে কামাল ইকরাকে কোলে তুলে নিয়ে শূন্যে তুলে নাচাতে নাচাতে বলল, আমার গানটা দাদুমণি পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে খুব। কামালের কথা শুনেই ইকরা খিলখিল করে হাসিতে মেতে উঠল। কিছুক্ষণ পর কামাল ইকরাকে কোলে নিয়ে মিমের উদ্দেশ্যে বলে উঠল, এই গানটি একদম আমাদের সাথে যায়, বুঝেছো মা? তোমার আন্টিকে ভার্সিটি লাইফে যেমন ভালোবাসতাম এখনো ঠিক তেমনই ভালোবাসি, বরং মাঝে মাঝে আমার মনে হয় আগের থেকেও ভালোবাসা এখন যেন আরো বেড়ে গিয়েছে। আঙ্কেলের কথা শুনে মিম কিছুক্ষণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনাদের পরিচিতি ভার্সিটি লাইফ থেকেই ছিল আঙ্কেল? তখন কামাল ঠোঁটের কোণে তৃপ্তির হাসি রেখে বলে উঠলেন। কামাল তখন বলে ওঠে, হ্যাঁ, সেই ভার্সিটি লাইফ থেকে আমাদের প্রেম ছিল। তোমার আন্টি আমার 2 বছরের জুনিয়র ছিল। একদম প্রথম দেখায় আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। তোমাদের নিউ জেনারেশনে যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট, এই লাভ অ্যান্ড ফার্স্ট সাইট থেকেই আমাদের এত দূর আসা। সে সময় কি পাগলামিটা না আমি করতাম। কথাটা বলেই কামাল পাশ ফিরে মুগ্ধ চাহনিতে নাসরিনের দিকে তাকালেন। ফলে মুহূর্তেই নাসরিন লজ্জায় একদম নুয়ে পড়লেন। তার এমন লাজুকময় হাবভাব দেখে কামাল আঙ্কেল ঝলমলে গলায় বললেন, দেখো দেখো, আমার বেগম সাহেবা সেই 35 বছর আগের মতো লজ্জায় নুয়ে পড়ছে। আহা, সেই লাজুক চেহারা হৃদয়ে যেন একদম ধ্বংসযজ্ঞ চালিয়ে দেয়। কামাল আঙ্কেলের কথা শুনে মিম বিস্ময়ে অবাক হয়ে চেয়ে থাকে তাদের দিকে। এই বয়সেও যে ওনাদের এত প্রেম ভালোবাসা নজর কাড়বে তা মিমের কল্পনাতেও আসেনি। এদিকে কামাল আঙ্কেলের কথা শুনে নাসরিন আন্টি তো লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢাকলেন। আঙ্কেলের হাতে চাপড় মেরে লাজুক সুরে বললেন, বাচ্চাদের সামনে মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে দেখছি, চুপ করো এবার। কামাল আঙ্কেল তো আন্টির কথা তোয়াক্কা না করেই আবার বলতে লাগলো, আমাদের বাচ্চা কাচ্চারা তাদের বাপের প্রেমিক মন সম্পর্কে সবই জানে। ইভেন আমি ওদের সবই এসব বলেছি, যেন আমার কাছ থেকে বউকে কিভাবে ভালোবাসা যায় সেসবের টিপস নিয়ে নিজেদের জীবন প্রয়োগ করে ওরা। না হলে তুমি বলো, এমনটা না করলে তারা একই মানুষের সাথে বুড়ো বয়স পর্যন্ত টিকে থাকবে কি করে? এবার কামালের সাথে আদ্রিত, ইমাদ ও ইমতিয়াজ সায় জানালো। কামাল আঙ্কেল তাদের এ সম্মতিতে উৎসাহী হয়ে তাদের উদ্দেশ্যে আবার বললেন,
নাসরিন যখন প্রথম প্রথম ভার্সিটিতে আসে তখন একদমই চুপচাপ ছিল আর বরাবরের মতোই সিনিয়রদের দেখে ভয়ে অসাড় হয়ে যেত। ওকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম বলে একদিন আমাদের ভার্সিটির ক্যান্টিনে ওর সাথে কথা বলার জন্য পথ আগলে ধরি। ব্যাস, এতেই যেন ওর পরিমরি অবস্থা হয়ে যায়। আমি অনেক কিছু বলার পরও ওর অবস্থা স্বাভাবিক হয়ে আসে। এরপর আর কি, ধীরে ধীরে আমাদের কথা বাড়তে থাকে। আমার প্রতি ওর ভয়ও একদম চলে যায় আর ওর প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে যায়। আমি তো রোজ রোজ ওকে চিঠি লিখতাম। আমাদের সময়ে এসব ফোন ছিল না, তাই হৃদয়ে হাল বেহাল সম্পর্কে জানানোর হতো চিঠির মাধ্যমে, অমূল্য এক কাগজের মাধ্যমে। সে চিঠি লিখার কি এক অনুভূতি! এ যুগে এসে চিঠিতে চিঠিতে প্রেম নিবেদন, এটা তোমরা বুঝবে না। প্রেমিকাকে চিঠি দেওয়ার পর সেই চিঠির জবাবের জন্য কি যে অপেক্ষা করতে হতো। সেই অপেক্ষায় যেমন ছিল কষ্ট, তেমনই ছিল আনন্দ। সে অপেক্ষা ছিল তিক্ত মিঠাইয়ের মতো। আহ, কি অপেক্ষা! আমি প্রায় রোজ রোজ ওদের হোস্টেলের সামনে গিয়ে দাঁড়াতাম, এক নজর ওকে দেখব বলে। ওকে চিঠি দিতে কি বেগ যে পোহাতে হতো তা বলে বোঝানো সম্ভব ছিল না আমার। ওই সময় এত কষ্ট করেছি বলেই তো আমাদের ভালোবাসা আজ এত মজবুত। এখনকার যুগে তো ফোনে ফোনে ইজিলি ভালোবাসা হয়ে যায়, এই জন্য এখনকার ভালোবাসার স্থায়িত্ব কম। আর আমাদের ভালোবাসা দেখো, এখনো টিকে আছে, এখনো। কথাটা বলেই কামাল আঙ্কেল বেশ নিঃশ্বাস জোরে ছাড়লেন। এদিকে মিম উপলব্ধি করলো মিম সহ সকলে ওনার কথা বেশ মনোযোগ সহকারে শুনছিল। কামাল আঙ্কেল নিশ্চুপ হতেই মিমের মাথায় একটা প্রশ্ন উকি দিল। ফলস্বরূপ চট করেই আঙ্কেলকে প্রশ্ন করেই বলল মিম, আচ্ছা আঙ্কেল, লাভ অ্যান্ড ফার্স্ট সাইট কি সত্যিই হয়? আমার তো মনে হয় এটা শুধু মুখে বলতেই ভালো শোনায়, তাছাড়া লাভ অ্যান্ড ফার্স্ট সাইট বলে কিছুই হয় না। এদিকে মিমের কথা শুনে কামাল মৃদু হাসলেন, আনমনা হয়ে বললেন, লাভ অ্যান্ড ফার্স্ট সাইট বলে ব্যাপার আছে মা। লাভ অ্যান্ড ফার্স্ট সাইট হতেই পারে, তবে তার স্থায়িত্ব কেমন হবে তার উপর নির্ভরশীল। এই যেমন ধরো, তুমি কাউকে প্রথম দেখায় পছন্দ করে ফেললে এবং একটু আধটু নয়, অনেকটাই পছন্দ করে ফেললে তাকে। তার জন্য তোমার মনে অদ্ভুত কিছু অনুভূতি সৃষ্টি হলো। এবার তুমি বুঝলে হয়তো তুমি তাকে ভালোবেসে ফেলেছো। এবার সেই প্রথম দেখার পর তোমাদের দুজনের আর দেখাই হলো না। এসবের পর প্রথম প্রথম একটু তোমার মনটা খারাপ করলেও পরে দেখা যাচ্ছে তুমি সেই আগের ন্যায় চলে যাচ্ছ। এতে কি বোঝা গেল? এতে বোঝা গেল এটা তার প্রতি তোমার লাইফ অ্যান্ড ফার্স্ট সাইট ছিল, কিন্তু বিপরীতভাবে দেখা গেল সেদিনের পর তোমাদের রোজ রোজ দেখাই হতে থাকে, অথবা নাও দেখা হতে পারে, কিন্তু এতেও তার প্রতি তোমার অনুভূতি অনেক গাঢ় হতে থাকে। তাকে ছাড়া তুমি অস্থির অনুভব করো। তার প্রতি দিনকে দিন তোমার অনুভূতি তীব্র হতে থাকছে, তাকে কিছুতেই ভুলতে পারছো না। এক্ষেত্রে এটাই হলো তোমার তার প্রতি লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। তবে আমার মতে এই বিষয়টা নির্ভর করে তার সাথে তুমি কতবার মুখোমুখি হচ্ছ, তাকে কতটা মনে ধরে রাখতে পারছো। বুঝেছো মা ব্যাপারটা? আঙ্কেলের কথা শেষ হতেই মিম মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলল, হ্যাঁ বুঝতে পারছি। তখন হঠাৎ মিমের পাশ হতে আদ্রিস বলে উঠলেন, তাহলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট বলে সত্যিই আছে? কামাল সাহেব তা শুনে বলে উঠলেন, আরে হ্যাঁ রে হ্যাঁ, এনি ডাউট? আমি এতক্ষণ যা বললাম তা শুনছিস তো? আদ্রিস তখন প্রতি উত্তরে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি। আঙ্কেল তো এবার সন্দিহান কণ্ঠে আদ্রিসকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আদ্রিস, কিছু হচ্ছে নাকি? তোর বাপকে কি খবর দেওয়া লাগবে? কামালের কথাটা শুনে আদ্রিস সরু চোখে চেয়ে বললেন, কোথায় কোথায় বাপের ভয় দেখাও কেন আঙ্কেল? আর এ ব্যাপারে কিছু হলে ইমাদের আগে তোমাকেই বলবো আমি, ডোন্ট ওয়ারি। ইমাদ তো ভ্রুকুচকে বলে উঠল আদ্রিসকে, বাহ বাহ, ভালো তো আদ্রিস, বেটা তুই আমার বন্ধু হয়ে এ ব্যাপারে আমাকে বলার আগেই আমার বাপকে বলবি। গুড গুড, যা, আজ থেকে আমার আর তোর ফ্রেন্ডশিপ এখানেই শেষ। তখন আদ্রিস এবার উঠে গিয়ে ইমাদের পাশে বসলেন, ইমাদের কাঁধ ধরে দুলাতে দুলাতে বললেন, আরে ইমাদ দোস্ত, এত মাইন্ড করিস কেন? তুই আমার জানের জিগার, তোকে ছাড়া তো আমি কিছুই না। আদ্রিসের কথায় ইমাদ একটু বিকৃত করে হাসলেন। অতঃপর আদ্রিসকে কিছু বলতে নিলেই যেভাবে কোলে আচমকা ইকরা কেঁদে উঠল। যেভাবে ইকরাকে নিয়ে মুহূর্তেই উঠে দাঁড়িয়ে বললেন, ইকরা ঘুমিয়ে গিয়েছিল, চারপাশে আওয়াজে হঠাৎ হয়তো কেঁদে উঠেছে। আমি ওকে নিয়ে রুমে যাই, আপনারা সবাই গল্প করুন। আর ইমতিয়াজ, ইকরার জন্য একটু বিছানা ঠিক করে দিয়ে যাও। কথাটা বলেই যেভাবে বেরিয়ে পড়লেন ইকরাকে নিয়ে। ওনার পিছু পিছু ইমতিয়াজও ছুটলেন। তারা দুজন চলে যেতেই কামাল আঙ্কেল ও নাসরিন আন্টিও সময়ে অজুহাত দেখিয়ে চলে গেলেন। ছাদে রইল মিম, আদিত, আপু আর ইমাদ। কিছুক্ষণ বাদে ইমাদ বলল,
চলো এই ঘরে লাইটটা নিভিয়ে চলো বাইরে বসি আমরা, আজকে জ্যোৎস্না আছে। আপুর সাথে সাথে অমত পোষণ করে বলল, বাইরে প্রচন্ড শীত। কিন্তু ইমাদ আপুর কথাই শুনলেন না, বরং হুট করে আপুর হাত ধরে টেনে ঘর থেকে বাইরে চলে গেলেন। তারপর মিম অবলার মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। মন তো বলছে ছাদ হতে এখনই চলে যাই, আপু আর ইমাদ ভাইয়াকে কিছুটা সময় দেই। এই কথা ভাবতে ভাবতেই হুট করে অনুভব করলো মিমের চারপাশ আচমকা অন্ধকার হয়ে এলো। কিন্তু পরক্ষণেই চাঁদের রূপালী আলোয় এ ঘর আলোকিত হয়ে পড়ল। মিম কিছুক্ষণের জন্য রাতের এই রূপ দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আচমকা কোনো রকম কথাবার্তা ছাড়াই আজিজ মিমের সামনে এসে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার মিসমিস, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি ওভাবে টেনে নিয়ে যেতে হবে নাকি আমায়? এদিকে মিম আজিজের প্রশ্নের জবাব দিল না, বরং অকারণেই কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আজিজের দিকে চেয়ে রইল। এই ঘরের দরজার ব্যবস্থা না থাকায় ঘরের চারদিক অন্ধকার, কিন্তু জ্যোৎস্নার আলোয় ঘরে প্রবেশ করতে সেই আবজা আলোয় আজিজকে একদম অন্যরকম দেখাচ্ছে। এই প্রথমবার মিম আজিজকে বেশ সামনে থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করলো। ওনার ঘন ভুজগলের সাথে ওনার গম্ভীর চোখ দুটো মানিয়েছে বেশ। আর এই চাঁদের রূপালী আলোয় ওনার উজ্জ্বল শ্যামলা বনে চেহারা কেমন এক শুভ্রময় ছোঁয়ায় ছেয়ে গিয়েছে। গালে চাপদাড়ির সাথে লম্বা খাড়া নাকটিও বেশ মানিয়েছে দারুণ। অতপর কিছুক্ষণ পর্যবেক্ষণের শেষে যা মিম বুঝলো, ওনার এই মুখশ্রীতে নিশ্চয়ই অনেক মেয়ে পাগল প্রায় হয়ে গিয়েছে, এবং এতে কোনো সন্দেহ নেই তার। হঠাৎ আদ্রিত মিমের চোখের সামনে তুড়ি বাজালো। তুড়ি বাজানোর আওয়াজে মিম সজ্ঞানে ফিরল। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে চোরা নজরে এপাশ ওপাশ তাকিয়ে মিম বলল আদ্রিসকে, ইমাদ ভাইয়া আর আপুকে কিছুটা সময় দেওয়া উচিত। প্রতি উত্তরে আদ্রিস বললেন, কিছুটা সময় থাকো, তারপর যেও, একটু না হয় জ্যোৎস্না বিলাস করো, দোষ কি তাতে? মিম উত্তরে কোনো জবাবই দিতে পারল না। অগত্যায় ঘরের বাইরে পা রাখলো মিম। ছাদে রাখা একটি মাদুরে আপু আর ইমাদ পাশাপাশি বসে আছেন। মিমও গিয়ে সেখানে ওনাদের সামনে বসে পড়লেন। আদ্রিস মিমের থেকে পূর্বের ন্যায় দূরত্বটা বজায় রেখে মিমের ডান দিকে বসলেন। কিছুক্ষণ তাদের মাঝে নীরবতার সময় কেটে গেল। হঠাৎ ইমাদ ধীর কণ্ঠে বললেন, মনে হচ্ছে আজকের জ্যোৎস্না যেন অন্য রাতের জ্যোৎস্নার চেয়ে একটু আলাদা। তখনই আদ্রিস সঙ্গে সঙ্গে বলে ওঠে, বেশ মুগ্ধতা নিয়েই, প্রিয়তমা পাশে থাকলেই সবটাই অন্যরকম মনে হয়। কথাটা বলেই আদ্রিস চট করে মিমের দিকে তাকালেন। আচমকা ওনার এহেন প্রতিক্রিয়ায় মিম বেশ ঘাবড়ে গেল। দ্রুত মিম নজর সরিয়ে বাম দিকে নিলেই শুনতে পেল গিটারের টুংটাং আওয়াজ। মিম তৎক্ষণাৎ সেদিকে ঘুরে তাকালো। দেখতে পেল আদ্রিস গান গাইবার জন্য গলা পরিষ্কার করছে। অতঃপর মিমের দিকে তাকিয়ে এক পলক চেয়ে আপু আর ইমাদের দিকে দৃষ্টিপাত করে গান ধরলেন। বেশ কিছুক্ষণ আদ্রিস গানটা গাইতে লাগলো। আদ্রিসের গান শেষ হতেই মিমরা তিনজনে একত্রে করতালি দিল। আপু আদ্রিসকে জিজ্ঞেস করলেন, আদ্রিস তুমি কবে থেকে গিটার বাজাতে পারো? আদ্রিস তখন গিটারটা পাশে রেখে জবাব দিলেন, স্কুল লাইফ থেকেই। আঙ্কেলের কাছে গিটার শিখেছিলাম আমি আর ইমাদ। আঙ্কেল অনেক ভালো গিটার বাজাতে পারে। একদিন এখানে এসে ওনার হাতে গিটার দেখেই আমার মাথা খারাপ হয়ে গেল। তারপর আর কি, আঙ্কেলের কাছেই গিটার শিখে নিলাম। মৃদু হেসে জবাব দিল, ও আচ্ছা। অতপর তাদের মাঝে পুনরায় নীরবতা বিরাজ করলো। কিছুক্ষণ বাদে হঠাৎ ইমাদ রাজভারী গলায় আদ্রিসকে উদ্দেশ্য করে বলে উঠল, আদ্রিস তোকে কিছু কথা বলবো নাফিজার সম্পর্কে। ইমাদের কথা ও মুখের আবভাব দেখেই মুহূর্তেই মিম বুঝে গেল উনি কি বিষয় নিয়ে আদ্রিসের সাথে কথা বলবে। ইমাদ আপুর দিকে তাকালেন। আপু তখন নত মস্তিষ্কে বসে আছে, হয়তো সংকোচে। ইমাদ মিমের আপুর দিকে চেয়েই আদ্রিসকে বললেন। এবার সমস্ত বিস্তারিত কথাটাই বলল আদ্রিসকে। তারপর নিশ্চুপ হয়ে আবার ইমাদ বলল, আমার অনুপস্থিতিতে যদি কোনো অঘটন ঘটে তাহলে তুই দেখবি আদ্রিস, যেন এসব অঘটনের কারণ তোর জানা থাকে, সেজন্যই এগুলো বললাম। আর আমি বাসায় সিকিউরিটি যথাসম্ভব বাড়িয়ে রেখেছি। তবু আমি যেহেতু শহরের বাইরে যাচ্ছি, সেহেতু ও সব দায়িত্ব তোর উপর দিয়ে যাচ্ছি। আদ্রিস তুই আমার ভরসাস্থল। কথাটা বলেই ইমাদ আকুল চাহনিতে আদ্রিসের দিকে চাইলেন। মিমো আদ্রিসের দিকে চেয়ে আছেন। আদ্রিস এ মুহূর্তে গভীর ভাবনায় নিমগ্ন। কিছুক্ষণ বাদে আদ্রিস বলে উঠল, ছেলেটার নাম কি রোহান আহমেদ? আদ্রিসের মুখে রোহানের পুরো নাম শুনে মিম তখন অবাক হলো। বিস্ময়ের সহিত মিম জিজ্ঞেস করলো আদ্রিসকে, আপনি রোহান ভাইয়ার পুরো নাম জানলেন কি করে? তখন আদ্রিস বলে ওঠে মিমের দিকে তাকিয়ে, ইমাদ যখন বলল রোহান নামের কেউ নাফিজা ভাবির পেছনে পড়ে আছে,
তখনই নামটা শুনে কিছুটা সন্দেহ করেছিলাম, আবার ওর আচার আচরণও কিছুটা সন্দেহজনক মনে হয়েছিল। এই জন্যই পুরো নাম জিজ্ঞাসা করলাম। তো এই রোহানের নাম কি রোহান আহমেদ না? ইমাদ অবিশ্বাস্য ভরা চাহনিতে চেয়ে রইল কিছুক্ষণ আজিজের দিকে, তারপর জিজ্ঞেস করলো আজিজকে, এর মানে কি এটা সেই রোহান আহমেদ? আজিজ যেন আরেক দফা নিশ্চিত হতে বলে উঠল, তোর খোঁজ খবর নেওয়া মতে এই রোহানের বাবা ওখানকার এমপি, রাইট? এদিকে ইমাদ আর আজিজের কথায় আগামাথা কিছুই বুঝে উঠতে না পেরে আপু আর মিম বলে উঠল একত্রে, আপনারা রোহানকে চিনলেন কি করে? তখন আজিজ আর ইমাদ নীরবে কিছুক্ষণ চেয়ে রইল মিমেদের দিকে। অতপর ক্ষণিকে বাদে আজিজ মিমকে উদ্দেশ্য করে বললেন, যেদিন আমি হসপিটালে ব্যান্ডেজ করতে এসেছিলাম সেদিন তোমায় বলেছিলাম আমায় কে মেরেছে সে আমার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ দু জায়গাতেই শত্রু, মনে আছে মিম? মিম সাথে সাথেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার। তখন আজিজ বলে উঠল, ওই ছেলেটার নামই হলো রোহান আহমেদ, ভাবির পিছনে পড়ে আছে আর আমাদের শত্রু একই মানুষ, রোহান আহমেদ। আজিজের কথা শুনে মিম আর আপু দুজনেই থম মেরে গেল। রোহান কাউকে মারার মতো কাজ করে বসবে তা মিমেদের ধারণার বাইরে ছিল। রোহান মিমের আপুকে পছন্দ করত এটা মেনে নেওয়া যায়, কারণ সে এখনো আপুর সাথে খারাপ কিছুই করেনি, কিন্তু উনি যে কাউকে মারতে পারে মিম তা কখনোই আশা করেনি। ছোটবেলা থেকে রোহানকে দেখে আসছিল মিম, উনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেননি, সবসময়ই সবার সাথে হাসি মুখে কথা বলতেন। আর আজ সেই মানুষই নতুন এক রূপ সম্পর্কে জানলো মিম। সবকিছুই যেন অবিশ্বাস্য লাগছে মিমের কাছে। মিমের আপুও যেন এমন কিছুই কখনোই আশা করেনি। মিমের আপু আজিজকে জিজ্ঞেস করলো, রোহানের সাথে তোমার পরিচয় কবে? আজিজ আজিজ একটা জোরে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, ভার্সিটি লাইফ থেকে ওকে আমি চিনি, আমরা ক্লাসমেট ছিলাম। ওর সাথে আমার তেমন কোনো পরিচয় ছিল না, বন্ধুত্বও ছিল না। তবে দুটো ঘটনার পর থেকে ওর সাথে আমার শত্রুতা শুরু হয়। প্রথম একটা জুনিয়রকে খুব খারাপভাবে র্যাগ দেওয়া নিয়ে ওর সাথে বড় রকমের ঝামেলা হয়। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় নকল করার সময় আমার কারণে ও হাতে নাতে ধরা পড়ে। এরপর থেকে ওর সাথে কম বেশি ঝামেলা হয়েই থাকে আমার। আর প্রফেশনাল লাইফে এন্ট্রি করার পরপরই আমাদের শত্রুতা যেন নতুন রূপে চলে আসে। আমি আমার বাবার ফার্মাসিউ কোম্পানিতে রিসার্চ ফার্মিস্ট হিসেবে ঢুকি, আর রোহানা ঢুকে আমাদের রাইভাল ফার্মাসিস্ট কোম্পানিতে। ব্যাস, আমাদের পাস্ট লাইফের শত্রুতা তখন থেকেই নতুন রূপ নেয়। আজিজের কথা শেষ হওয়ার সাথে সাথে মিম আজিজকে জিজ্ঞেস করলো পুনরায়, রোহান ভাইয়া আপনাকে মেরেছিল কেন? মিমের প্রশ্নে আজিজ যেন খানিকটা চুপসে গেলেন। কিছুক্ষণ চুপচাপ থাকার পর ব্যস্ততা দেখিয়ে বললেন, কিছু প্রফেশনাল কারণে। আচ্ছা, এসব এখন বাদ দাও আপাতত। এই বলে আজিজ ইমাদের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, ইমাদ কালকে তুই কখন বের হবি? ইমাদ খানিক চিন্তাযুক্ত কণ্ঠে জবাব দিলেন, কাল সকাল 7টার দিকে বের হব। সকালে বোধহয় তোর সাথে আমার দেখা হবে না, কারণ তখনও তুই ঘুমাস। কথাটা বলেই ইমাদ হাতে ঘড়িটার দিকে চেয়ে বললেন, চল ওঠা যাক, আজ অনেক রাত হয়ে গিয়েছে, কাল সকালেও উঠতে হবে। আজিজও ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, হ্যাঁ চল উঠি। এই বলে আজিজ উঠে দাঁড়ালেন। আজিজের দেখা দেখিতে মিমরাও তিনজন উঠে দাঁড়ালো। মিমের আপু এবং ইমাদ আগে আগে চলে গেলেন, মিমও ওনাদের পিছু পিছু যেতে লাগলো। মিমের পিছন হতে হঠাৎ আজিজ মিমের পাশাপাশি হাঁটতে লাগলো। ছাদ হতে 2 কদম সিঁড়ি নামার পর আজিজ পকেটে 2 হাত গুজে আনমনে নিঃশ্বাস ছেড়ে বললেন মিমকে, তাহলে এখানে 1 সপ্তাহ মতো থাকা হচ্ছে তোমার? গুড থিং। আজিজের কথা শুনে মিম ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি এখানে 1 সপ্তাহর মতো থাকবো, এটা আপনি জানলেন কি করে? কথা বলতে বলতে মিমরা ততক্ষণে সিঁড়ি বেয়ে দোতলার কাছে চলে এসেছে। সিঁড়ির কাছে গেস্ট রুম লাগোয়া থাকায় মিম গেস্ট রুমের সামনে গিয়ে দাঁড়ালো। আপাতত সেই গেস্ট রুমেই থাকা হচ্ছে মিমের। আজিজ এসে দাঁড়ালো মিমের সম্মুখ পানে। ঠোঁটের কোণে এক রহস্যজনক হাসি এঁটে বললেন আজিজ, সব ঘটনা এবং ঘটনার কারণ জানতে নেই মিসমিস, জানলে এই ইউনিভার্সিটিতে কিছুই যে অজানা থাকবে না। মনে রেখো মিসমিস, এই ইউনিভার্সে অতল গভীরে অনেক কিছুই লুকিয়ে রাখে, যা সবাইকে জানতে দিতে চায় না। আজিজে এরকম রহস্যময় কথা মিমের মাথার উপর দিয়ে চলে গেল। আজিজ হয়তো মিমের চেহারার হাবভাব দেখেই ব্যাপারটা চট করে ধরে ফেললেন। এই জন্যই পূর্বের ন্যায় হাসি দিয়ে বললেন, এত ভাবতে হবে না তোমায় মিসমিস, আপাতত যাকে নিয়ে ভাবলে তুমি টেনশন ফ্রি থাকবে তাকে নিয়েই ভাবো। কথাটা বলেই আজিজ মনোমুগ্ধকর একটা হাসি দিয়ে নিচে যাবার জন্য সিঁড়িতে পা রাখলেন।
কিন্তু কি যেন ভেবে আবার দুপা পিছিয়ে মিমকে বললেন, কালকে দেখা হচ্ছে আবারও মিটমিট, ততক্ষণের জন্য বাই বাই। এই বলে আদ্রিত সেখান থেকে চলে গেলেন। উনি যেতেই মিম দরজা খুলে রুমে প্রবেশ করলো। না চাইতেও আদ্রিত সে কথা ভাবতে লাগলো। মিম ভাবতে লাগলো কি কারণে রোহান আদ্রিতকে ওভাবে মেরেছিল। দুপুর 3টার সময় আপুর শ্বশুর বাড়িতে পৌঁছেই গেস্ট রুমে চলে এলো মিম। সারাদিনের ক্লান্ত ওয়ার্ড আইটেমের প্যারায় মিমের নাজেহাল অবস্থা। সকালে ইমাদ বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা পরই মিম কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। সারাদিনের ব্যস্ততায় আপুর সাথে ফোনে কথা বলাও হয়ে ওঠেনি মিমের। ফলে মিম সিদ্ধান্ত নিল হাত মুখ ধুয়েই আপুর রুমে যাবে। মিম হাত মুখ ধুয়ে মিনিট 10 রেস্ট নিয়েই মিম আপুর রুমে চলে এলো। রুমের দরজা খোলাই ছিল, এজন্য অনুমতি না নিয়েই রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকেই মিমের দৃষ্টি চলে গেল ইমাদের ছোট রিডিং কর্নারে। আপু যে জায়গায় বরাদ্দকৃত সোফায় বসে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। আপুর ঘুমন্ত অবস্থা দেখে মিম মৃদু হাসলো। অতঃপর ধীর পায়ে আপুর কাছে গিয়ে দাঁড়ালো। এদিকে মিমের মন চাইছে না আপুকে ঘুম থেকে তুলতে, কিন্তু এই মুহূর্তে আপুকে ডেকে একসাথে দুপুরে খাবার না খেলে পরে আর খাই হয়ে উঠবে না। অগত্যা আপুর কাঁধে হাত রেখে ধীরালয়ে আপুকে ডাকতে লাগলো মিম। মিমের ডাকে আপু প্রায় ধরপড়িয়ে উঠে বসলো। দ্রুত সোফা ছেড়ে উঠে ভীত সন্ত্রস্ত চাহনিতে মিমের দিকে চেয়ে বিচলিত কণ্ঠে বলল, কি 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 হয়েছে? সব ঠিক আছে তো? হঠাৎ ঘুম থেকে ওঠায় মিমের আপু ঘাবড়ে বলে উঠল কথাগুলি। মিম আশ্বস্ত চাউনিতে আপুর দিকে চেয়ে বলল, কিচ্ছু হয়নি আপু, সবই ঠিক আছে। আপু কিছুক্ষণের জন্য মিমের দিকে হতবুদ্ধি হয়ে চেয়ে রইল। অতঃপর চারপাশে পরিবেশ সম্পর্কে ধারণা করতে পেরে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তুলচিত বলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো বাড়িতে কখন পৌঁছালি তুই? মিম সাথে সাথেই বলে উঠল, এই তো কিছুক্ষণ আগে। তুই এখনো খাসনি আপু? মিমের প্রশ্নে আপু মুচকি হেসে মিমের দিকে চাইলো। তারপর ফ্লোরে বইটি তুলে সেফের উপর নির্দিষ্ট জায়গা তুলে রাখতে রাখতে বলল মিমকে, তোকে ছাড়া খাই কি করে বল? এই 1 সপ্তাহ তুই আমার দায়িত্বে আছিস, তোর খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে না আমায়? বল। কথাটা বলেই মিমের আপু ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। অতঃপর তারা দুজনে একত্রে রুম হাতে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। হঠাৎ মিম কৌতূহল বশত তার বুকে জিজ্ঞেস করলো, আপু তোদের বাড়ি সবাই কি প্রতিদিনই 2টার সময় খেতে বসে? উত্তরে মিমের আপু বলে উঠল, হ্যাঁ প্রতিদিনই, তবে বাড়িতে অনুষ্ঠান থাকলে এর হেরফের হয়। তোকে ছাড়াই সবাই খেয়ে নিয়েছে বলে কিছু মনে করিস না আবার। বাবা আবার এসব নিয়ম কারণে খুব স্ট্রিক্ট। তোকে বাদ দিয়ে দুপুরে খাবার খেয়ে নিয়েছে বলে অনেকবার আমার কাছে বলেছে। তোকে যেন বুঝিয়ে বলি, তুই যেন কিছু মনে না করিস। সঙ্গে সঙ্গে মিম বলে ওঠে, না না আমি কিছুই মনে করিনি আপু। আচ্ছা আমাকে আগে বলতো, কুহু কি এই বাড়িতে এসেছে? প্রতি উত্তরে আপু বলে ওঠে, হ্যাঁ 1টার দিকে বাড়িতে পৌঁছিয়েই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তার নাকি এখন খুব ঘুম পাচ্ছে। আসরের পর তুই ওকে ডেকে কথাবার্তা বলে নিস। কথাটা বলেই মিম ও আপু চেয়ারে বসে পড়ল। তাদের দেখে প্রায় সাথে সাথে রান্নাঘর হতে দুজন সার্ভেন্ট এসে প্লেটে তাদের খাবার পরিবেশন করে চলে গেল। খাবার দেখে মিমের আপুর কেমন অনুভূতি হলো মিম তা জানে না।